হ্যাঁ, এখন লাইভ হয়ে গেছে। হুম হুম। এই বিকেল বেলায় একটা বাজে খবর দিয়ে হ্যাঁ, শুরু হলো। এই তো সকালবেলা ভোরবেলাতেও একটা বাজে খবর ছিল আজকে। আহ, হ্যাঁ, আমি লোপার আপনার পোস্টে একটা, দেখলাম। চান্দুদার হুম। চান্দুদার মারা গেছে। হ্যাঁ, তো একটার চান্দুদার পর অবশ্য, একটা। হ্যাঁ, চান্দুদার অবশ্য ফর্চুনেটলি যেটা হলো সেটা হচ্ছে যে চান্দুদার শরীরটা তো একেবারে ভেঙে গেছিল, কিন্তু হুম। যাওয়ার সময় আর কতটা কষ্ট পেলেন না, মানে আর এমনি অনেক সহ্য করেছেন, মানে এর থেকে আবার যদি একটা অসুস্থ হয়ে হয়ে থাকতেন, সেটা মানে শান্তিতে চলে যেতে পেরেছেন, এটা খুব ভালো হয়েছে। শরীরটা একদম ঠিক হ্যাঁ, ছিল। এমনি অন্য কোনো সমস্যা ছিল না তো? মানে এই প্রস্টেটের প্রবলেম ছিল ও, প্রচুর। সেটাই শরীরটা একদম সেটাই ভেঙে বলছি। চলে গেছে, শরীরটা একদম ভেঙে চলে গেছে। যাই হোক, শ্রীকান্ত দা, বেশ কয়েকজন এসে গেছেন। হুম। তো আমরা শুরু করতেই পারি, ফর দ্যাট হ্যাঁ। ম্যাটার। হুম হুম। তো যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে আমাদের এই পর্বের দুদিন পর আমরা আবার এসেছি। আজকে আমাদের সঙ্গে, না অতিথি বলবো না, কারণ অতিথি তো যে পরিভাষাটা সেই অনুযায়ী তিথি ক্ষণ কিছুই থাকে না, দুম করে আসা হয়। শ্রীকান্তদার সাথে মোটেই সেরকম ব্যাপার ছিল না, রীতিমতো শ্রীকান্তদার সাথে কথা বলে টাইম সময় বার করে আমরা এই আজকের আড্ডাটা আয়োজন করেছি। তো যাই হোক, শ্রীকান্ত দা এসছে, অনেক ধন্যবাদ শ্রীকান্ত দা তোমাকে, তুমি তোমার কাজের মতো। অবশ্য আজকে একটা ব্যাপার ছিল, আজকে লকডাউনের জন্য মানে তোমার যে কোনো এদিকে বাইরে বেরোবার কোনো ব্যাপার ছিল না, সেটাই না। সুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা শুরু করছি। দেখো, প্রথমেই একটা জিনিস আমার জানতে ভীষণ ইচ্ছে করে, যে দেখো, সঙ্গীতের ক্ষেত্রে রেডিওর একটা বিরাট অবদান আছে বাঙালি শ্রোতার জীবনে, এটা ঘটনা। এবং সেটা আজ থেকে না, রেডিওর আবির্ভাব থেকেই এইটা আমরা দেখে এসেছি। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করব, নট অ্যাজ আ শিল্পী বাট একজন শ্রোতা হিসেবে, রেডিও তোমার জীবনে কিরকম ভাবে এসেছে, মানে কিরকম প্রভাব ফেলেছে? সেটা খুব অল্প কথায় বোঝানো মুশকিল সুদীপ্ত, সত্যি কথা বলতে, তার অল্প কারণ অল্প হচ্ছে কথায় বোঝাতে হবে না। তার কারণ রেডিও আমাদের ছোট্টবেলা থেকে, রেডিও আমাদের প্রাত্যহিক জীবনে ঠিক কতখানি জায়গা জুড়ে ছিল, সেটা উম, অল্প কথায় বোঝানো সত্যিই মুশকিল। আহ, আসলে এত স্মৃতি রয়েছে রেডিওকে ঘিরে। আহ, প্রথমেই বলি যে একটা হচ্ছে যে, এটা আমরা সবাই জানি যে আহ, আমাদের ছোটবেলায়, আমি বলছি অর্থাৎ 60-এর দশকের গোড়া এবং 60-এর দশকের মাঝামাঝির কথা, সেই সময় থেকে তো মানে 6 বছর 7 বছর বয়স থেকে যত একটু স্মৃতি আছে। তারপরে 70-এর দশকটা পুরোটা, এই যে বড় হচ্ছি, বালক থেকে কিশোর, আহ, এই যে সময়টা পেরিয়ে আসছি, হুম। এই সময়ের একটা বিরাট বড় জায়গা আমাদের শোনার জায়গাটা, সেটা গান বলো বা অন্যান্য অনেক কিছুই বলো, আমি সেগুলো সবই হয়তো একটু একটু ছুঁয়ে যাব, শুধুমাত্র গান নয়। এই সব কিছুই কিন্তু রেডিওর মাধ্যমে আমাদের বাড়িতে যেটা ছিল। আমি অবভিয়াসলি এটা, রেডিওর কথা বলতে গেলে বাড়িতে কার রেডিও ছিল এই প্রসঙ্গটা আসবেই। হ্যাঁ, এবং আমাদের বাড়িতেও রেডিও ছিল। আমার বাবা শখ করে যে রেডিওটা কিনেছিলেন, সেই ভালভ সেটের রেডিও বলতো, সেই এটা সুইচটা অন করার পর অনেকক্ষণ পরে একটা সবুজ আলো জ্বলবে, হ্যাঁ, ওটা এরকম স্প্রেড করবে সেইটা, হ্যাঁ। আহ, সেইটা, এবং ঘরে এরিয়াল লাগাতে হতো। সেটা একটা বিশেষ কৌণিক অবস্থানে না গেলে সেটা ঠিকমতো রিসেপশন হবে না, এইগুলো আস্তে 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 ব্রডকাস্টের এই ব্যাপার সমস্যাগুলো মিটতে লাগলো। এবং তারপরে যেটা হলো, সেটা আমার মনে আছে, আমরা তখন, আমি ওরা তখন ক্লাস 5-6-এ পড়ি বা ওরকম হবে। আমার ছোট মামা আমাকে আমাকে এবং আমার দিদিকে, আমার দিদি বছর চারেকের বড় আমার, আমাদের একটা তখন ট্রানজিস্টার রেডিও এলো, মানে এসেছে, রেডিও হ্যাঁ। টেকনোলজিতেও বিপ্লব ঘটছে। বড় রেডিও থেকে আমরা যেমন ছোটবেলায় বড় ওরকম রেডিওগ্রাম দেখতাম। কারো কারো বাড়িতে, যাদের বাড়িতে একটা মানে রেডিওগ্রাম একটা খুব সাংঘাতিক একটা মেজেস্টিক ব্যাপার ছিল, কারো বাড়িতে রেডিওগ্রাম আছে মানে, মানে টার্ন টেবিল এবং রেডিও সব একসঙ্গে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, হ্যাঁ। একটা মেজেস্টিক ব্যাপার ছিল। তো সেইখান থেকে রেডিও ছোট আকারে যখন ট্রানজিস্টার আকারে এলো, তখন সেটা হ্যাঁ। খুব সহজে হাতে বয়ে নিয়ে বেড়ানো যায়, আমরা সবাই জানি। এবং আমার দিদি সারাক্ষণ, আমার মনে আছে যে ট্রানজিস্টার রেডিওর সাইজটা এইরকম ছিল, এই 6.5, মানে 6 ইঞ্চির থেকে একটু বেশি। সেটা মানে এরকম সারাক্ষণ ধরে এরকম কানে এরকম
এরকম সেঁটে ঘুরে বেড়াতো আর কি। এবং ওটা নিয়ে আমার দিদির মধ্যে কারাকারি চলতে থাকতো। এবং আমরা রেডিওটা অসম্ভব গিলতাম ইন দ্য সেন্স, সুদীপ্ত আমি বলছি, তখন আমাদের সবটাই অল ইন্ডিয়া রেডিও কেন্দ্রিক ছিল, বুঝতেই পারছো। হুম এবং অল ইন্ডিয়া রেডিওতে আমরা শুধু গান শুনছি না, গান তো শুনছি, গান শোনার কতগুলো নির্দিষ্ট সময় ছিল। গান ছাড়াও যেগুলো শুনছি সেগুলো হচ্ছে রেডিও নাটক। আমার একটা অসম্ভব প্রিয় জায়গা ছিল। ও বাবা। হুম হ্যাঁ, ব্রিলিয়েন্ট সমস্ত নাটকের প্রযোজনা শুনেছি। এবং আরেকটু পরে যখন রেডিও কমার্শিয়াল হচ্ছে, যখন বাণিজ্যিক চ্যানেল আসছে, বিবিধ ভারতী চলে এলো অল ইন্ডিয়া রেডিওতে, হুম তখন আমাদের স্টেশনের আরেকটু বৈচিত্র্য পেলাম, অপশন পেলাম। আমরা কলকাতা ক বা ক্যালকাটা এ শুনছি, যেমন এদিকে আকাশবাণী কলকাতা শুনছি, ওদিকে বিবিধ ভারতী শুনছি। এবং বিবিধ ভারতীতে তখন হিন্দি ফিল্মের গানের একটা জায়গা খুলে গেল, আমরা সেইটা শুনছি প্রচন্ড। একই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের টুকরো টুকরো কিছু ডিজাইন অল ইন্ডিয়া রেডিও, এই কি বলে, বিবিধ ভারতীর মধ্যেও ছিল, সেটা শুনতাম। এদিকে কলকাতা খ, যেখানে দুপুরবেলাতে আহ, আমরা পাশ্চাত্য সঙ্গীত শুনতাম। আহ, সেখানে পপ মিউজিক শুনতাম। এবং কখনো কখনো আমার মনে আছে যে আহ, পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে ধ্রুপদী সঙ্গীতও শোনা যেত, ক্লাসিক্যাল মিউজিকও শোনা যেত। ইনফ্যাক্ট আমার মনেই আছে, মানে এগুলো এখন ভাবলে স্বপ্নের মতো মনে হয়, যে বেথোফেনের কম্পোজিশনের উপরে, আহ, বেথোফেনের কম্পোজিশনস নিয়ে সত্যজিৎ রায় একটা রেডিও পত্রিকা করেছিলেন। হ্যাঁ, মানে উনি বেথোফেনের মিউজিক বুঝিয়েছিলেন জিনিসটাকে, সেটা কে বলছেন না, সত্যজিৎ রায়। হ্যাঁ, মানে এইটাও শুনেছি। মানে আমি দুটো অনুষ্ঠান শুনেছিলাম সত্যজিৎ রায়, একটা করেছিলেন বেথোফেনকে নিয়ে, এবং আরেকটা করেছিলেন যতদূর মনে আছে পণ্ডিত ভিজি যোগকে নিয়ে। দুজনের মিউজিক বিশ্লেষণ করেছিলেন, মানে প্রেজেন্টার বা সত্যজিৎ রায়। তো রেডিওর এই যে সম্ভার, এছাড়া আমি যেটা বলবো, যেটা আমার এখনো টানে, সেটা হচ্ছে রেডিও সংবাদ পাঠ। হ্যাঁ, দিল্লি হ্যাঁ থেকে এটা দিল্লি থেকে বাংলা নিউজ পড়া হচ্ছে, স্থানীয় সংবাদ পড়া হচ্ছে কলকাতা আকাশবাণী থেকে, যারা রেডিওতে খবর পড়ছেন সেই সময় সমস্ত। দিল্লি থেকে খবর পড়ছেন নীলিমা সান্যাল, ইভা নাগ। কলকাতা থেকে খবর পড়ছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়। তারপরে এলেন গৌতম বসু, তারপরে এলেন সত্যেন মিত্র, তারপরে এলেন বরুণ মজুমদার, সকলের নাম মনে আছে আমাদের। হ্যাঁ, তো খবর পড়া, রেডিওতে সংবাদ বিচিত্রা হতো, একটা নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম। আহ, সেই সংবাদ বিচিত্রা, আমি তখন খুব ছোট, আমি বলছি তখন কত, 70-এর দশকের গোড়ার কথা বলছি, আমি 7-8 বছর বয়স। আহ, কলকাতাতে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, তার একটুখানি টুকরো রেকর্ডিং শোনানো হচ্ছে। মশারির ভেতরে আমি শুয়ে আছি, বাবা রেডিও চালিয়েছেন, এবং বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গান গাইতে এসেছেন শচীন দেব বর্মন। তার গানের একটু অংশ বিশেষ শোনানো হচ্ছে, শচীন দেব বর্মন গাইছেন কে যাস রে ভাটি গান বাইয়া। হ্যাঁ, এবং সেটা রেডিওতে বাজিয়ে শোনানো হচ্ছে, ওইটা রেকর্ডিং। এবং এই শচীন দেব বর্মনের পরে, গান শেষ হওয়ার পরেই শোনা যাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এই কথাটি মনে রেখো গাইছেন। এগুলো মনে আছে আমার এখনো। এবং ঘর একটু অন্ধকার, বাবা পায়চারি করছেন, সিগারেট খাচ্ছেন, আমি আধো ঘুমে আধো জেগে শুনছি ওগুলো। হ্যাঁ, এগুলো স্মৃতিতে রয়েছে আমার। হ্যাঁ, তো এই সব মিলিয়ে এই রেডিওর স্মৃতিটা আমার কাছে সাংঘাতিক ভালো। মানে আমি এখনো, আমার ভেতরে কোথাও একটা হু হু করে ওই ছোটবেলার রেডিও। এবং হুম শুধু তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু দেখার চোখ, ভাবার মন, শোনার কান, এই তিনটে জিনিস কিন্তু অনেকটাই তৈরি করে দিয়েছে আমাদের ওই ছোটবেলা থেকে শুনতে থাকার রেডিওটা। সেটা একেবারে একেবারে এখন বুঝতে পারি এসে সেটা। সেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছিলাম, উম, একটা সময় ছিল মানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেরকম জয়েন্ট এন্ট্রেন্স দেওয়া, যারা গান বাজনা করতেন রেডিওতে চান্স পাওয়ার জন্য অডিশন হুম, দেওয়াটা কিন্তু তাদের কাছে জয়েন্ট এন্ট্রেন্সের মতনই ছিল, মানে প্রায় বলতে হুম, গেলে। হুম, সে হুম, মাস্টারমশাই গান শেখাচ্ছেন, তারপর তারা দিচ্ছে, মানে রেডিওতে অডিশন দিচ্ছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। বিরাট বড় আমি ব্যাপার। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কখনো ভেবেছো যে আচ্ছা, রেডিওতে অডিশন দেব? আচ্ছা, একটা, হ্যাঁ, তোমার প্রশ্নের জবাবে বলি, প্রশ্ন মানে কি, তোমার কৌতূহলের জবাবে বলি যে এ কথাটা খুব সত্যি কথা, যে রেডিও যে ট্র্যাডিশনটা তৈরি করেছিল, এটা আমরা সবাই জানি, আমি নতুন কথা কিছু বলছি না। যারা আজকে আমাদের কথা শুনছেন তারাও নিশ্চয়ই জানেন, আমাদের থেকে হয়তো অনেকে অনেক ভালো করে জানবেন, যে রেডিও এমন একটা সম্মানের জায়গা তৈরি করেছিল যে সেখানে পা রাখতে গেলে যোগ্যতা অর্জন করতে হতো। হুম, হুম যোগ্যতা মানে যে যে কাজটা করছে, হ্যাঁ,
তিনি সংবাদ পাঠের দিকেই যান, তিনি সঙ্গীতের দিকেই যান, বা যে কোনো দিকেই যান, তার একটা অনেক চৌকাঠ পেরিয়ে, অনেক ধাপ পেরিয়ে তবে তিনি রেডিওতে কিছু করার সুযোগ পেতেন। এবং রেডিও কোনো বেতার শিল্পী বলে তার অন্য জায়গা ছিল, কিন্তু অন্য দরজা ছিল তার। এবং সেই জন্য রেডিওতে রেডিওতে অডিশন দেওয়া এবং সেই অডিশনে সাকসেসফুল হওয়া, সেই অডিশন থেকে উত্তীর্ণ হয়ে গ্রেডেশন পাওয়া রেডিও, এটা একটা বিরাট 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 সম্মানের জায়গা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো তর্ক হতে পারে না। হ্যাঁ, এবং আমার পরিচিতদের মধ্যে অনেকে দেখেছি যারা খুব ছোট্টবেলাতে রেডিওতে অডিশন দিয়েছে এবং তারপরে তারা খুব গ্রেডেড আর্টিস্ট হয়েছে এবং তারা উত্তীর্ণ হয়েছে, অনেক উপরের দিকে গেছে। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি অডিশন দিয়েছি কিনা কোনোদিন, না, আমি কিন্তু কোনোদিন অডিশন দিইনি। তার কারণ হচ্ছে কি জানো তো, আমাদের বাড়িটা আবার, মানে আমি গান বাজনা করেছি বটে, কিন্তু আমাদের বাড়িটা খুব একটা সাংগীতিক পরিবারের বাড়ি ছিল না। আমি ছোটবেলা থেকে একটু অল্প একটু গান শিখেছি বটে, কিন্তু রেডিওতে অডিশন দেবো, রেডিওতে ওই করবো সেই করবো, এতটা ছিল না। আমার বাবার আবার এসব একটু ব্যাপারে কড়াকড়ি ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার একটা, সেটা হচ্ছে এটা আমার মনে আছে, তুমি আজকে এখন কথাটা জিজ্ঞেস করলে বলে বলছি। আমাদের বাড়িতে না মাস, মানে 6 মাস অন্তর বোধহয়, আমি ভুল বলছি কিনা মনে নেই, 6 মাস অন্তর অল ইন্ডিয়া রেডিওর তরফ থেকে একটা মোটা খাম আসতো, জানো তো। সেই খামটার ভেতরে না একটা কোয়েশ্চেনিয়ার পাঠানো হতো। হ্যাঁ, এই কোয়েশ্চেনিয়ারটা অল ইন্ডিয়া রেডিও বিভিন্ন কিছু বাছাই করা মানুষের কাছে তারা পাঠাতেন। এবার আমার বাবা একটি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন, তার আগে সুরেন্দ্রনাথ কলেজে দর্শনের প্রফেসর ছিলেন আমার বাবা। তো আমার বাবার কাছেই আসতো চিঠিটা, এবং সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হচ্ছে তার সম্পর্কে ফিডব্যাক চাওয়া, যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, অমুক দিন অমুক অনুষ্ঠানটা হচ্ছে, আপনি শুনেছেন কিনা, শুনলে কিরকম লেগেছে, এটার ব্যাপারে আপনার মতামত দিন। তো এইগুলো আগে হতো, কিন্তু এগুলো এখন বোধহয় হয় না, আমি যতদূর জানি। কিন্তু এই খামটা আমাদের বাড়িতে আসতো। এটা আমার এখনো মনে আছে। তো এইটা হতো, হ্যাঁ, তো এইটা কিন্তু হতো। এবং অনেক সময় সেই ফর্ম গুলো আবার আমিই ফিল আপ করে দিই, বাবা বলছে তুই করে ফিল আপ। হ্যাঁ, কারণ আমি অনেক বেশি রেডিও শুনতাম এবং আমার যা যা মনে হতো আমি সেগুলো লিখতাম। আমি তখন বোধহয় ক্লাস 5-6 পড়ি, আমিই লিখতাম অনেক সময়। আমার এটাও মনে আছে আমিই লিখলাম, তারপরে পোস্ট অফিসে গিয়ে সেটা আমিই ফেলে দিলাম, কারণ সেলফ অ্যাড্রেস খাম থাকতো। আবার ওটার ভেতরে ফেলে আজ আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স কলকাতা 7,00,001। হ্যাঁ, ওটা লিখলেই চলে যাবে। হ্যাঁ, তো এইটা হতো। কিন্তু আমাকে কোনোদিন অডিশন দেওয়ার ব্যাপারে আমাদের পরিবারের তরফ থেকে খুব একটা কোনো উৎসাহ ছিল না, কারণ আমরা রেডিও শুনছি কিন্তু অত গান নিয়ে অত মাথামাতি করার মতো উৎসাহ আমাদের ফ্যামিলি থেকে কখনো দেওয়া হয়নি। এই যে তুমি যে জিনিসটা বললে, দেখো এতদিন পর আজ প্রথম শুনছি এই সেন্সে যে এটাকে বলে ডিপস্টিক সার্ভে, এবং ডায়েরি মেথড, এটাকে বলে ডায়েরি মেথড। এটা আমরা কিন্তু এই বেসরকারি রেডিও আসার পর আমরা শুনেছি লিসনার্স বোর্ড আছে এবং একটা সার্ভে হয়, একটা বডি সার্ভে করে গেল এবং তারা নিজেদের হিসেব মতন, মানে কোট আনকোট ওই রেজাল্টের উপর নির্ভর করে, সার্ভে রেজাল্টের উপর নির্ভর করে এ প্রথম, এ দ্বিতীয়, এইসব করে গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা কিন্তু রেডিওর ফ্রেটার্নিটির মধ্যেও এটা আলোচ্য বিষয়, যে আজ অব্দি আমরা কেউ কিন্তু শুনলাম না অমুকের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে বা তমুকের বাড়িতে হয়েছে। আমাদেরকে কেউ কোনোদিন বলেনি যে কি ও তুমি রেডিওতে আছো, এই তো সেদিন আমাদের বাড়িতে এসে কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে গেল, এই তোমার কাছে আজকে প্রথম শুনলাম, সেটাও কিসের না আকাশবাণীর। হ্যাঁ, 60-এর দশকে কি 70-এর দশকে। হ্যাঁ, কিন্তু লেট 60s বলছি আমি, লেট 60s আর্লি 70s এর ঘটনা বলছি। তা এটা এমন কিছু নতুন জিনিস নয় যে ভাবার কোনো কারণ নেই যে কি এটা সামথিং ভেরি ইনোভেটিভ, এটা আমরা করেছি, এটা আগেও হতো। হ্যাঁ, তার এটা আগে তাহলে তো হয়েছে, যে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আর কি, কারণ আমার বাড়িতে এরকম আসতো আর কি। তো এটা আমার এখনো পরিষ্কার মনে আছে। সত্যি মানে অ্যামেজিং। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাকে জিজ্ঞাসা করা ছিল, যে আমরা দেখেছি যে সঙ্গীতের উপর নতুন প্রযুক্তির প্রভাব ভীষণ রকম পড়েছে, মানে গত শতাব্দীর প্রথম থেকেই। মানে আমরা দেখেছি 1902 সালেতে গ্রামোফোন ভারতবর্ষে এলো, তারপর 1913 সালে মুভি এলো, যাই হোক সেটা সাইলেন্ট এরা। 1931-31-তে টকিজ এলো, আবার
তার মধ্যেই আবার দেখা যাচ্ছে 1927 সালে রেডিও চলে এলো। হুম, করতে 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 রেডিওরও ইম্প্রোভাইজেশন হয়েছে। হুম, আমরা তারপর 2000-এ কলকাতাতে অ্যাটলিস্ট 2000-এর গোড়ার দিকে আমরা দেখছি এফএম রেডিও এলো। ইতিমধ্যে রাইট, কোন সময় মাঝখানে কেবল টিভিও ঢুকে গেছে। হুম, হ্যাঁ, সেই আমাদের এই গানটার মতন স্যাটেলাইট আর কেবলের সাথে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি, শ্রোতা বোকা বাক্সতে বন্দি হয়ে গেল, রেডিও একটু ওভারশ্যাডোড হলো, সবকিছুই হলো, এবং তারপরে সিডি। রাইট, এবার এই যে এত প্রযুক্তিগত স্তর, তার মধ্যে দিয়ে তোমার গানও গেছে আনডাউটেডলি, হুম, নানান স্তরের মধ্যে দিয়ে গেছে। হুম। এই এই যে ডিফারেন্ট ফেজ গুলো, এইগুলোর মধ্যে আহ, তুমি কোনটার থেকে বেশি হেল্প পেয়েছো? তোমার কোন 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 ফেজটা, কোন প্রযুক্তিটা, কোন টেকনোলজিটা তোমার কাছে সহায়ক বলে মনে হয়েছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন যে নতুন ওয়েব পোর্টাল, হুম, হুম। সেটাকে আমি যোগ করতে ভুলে গেছিলাম। এইবার এই যে তুমি গ্রামোফোন থেকে শুরু করে নিয়ে ওয়েব পোর্টাল অব্দি যে ডিফারেন্ট গ্রেডেশনস গুলো, এর মধ্যে তুমি কোনটার দ্বারা উপকৃত হয়েছে, বা তোমার কোনটা মনে হচ্ছে যে এইগুলো জন্য সঙ্গীত কিন্তু ফ্লারিশ করছে, করেছে বা করতে পারে? দেখো এর মধ্যে আহ, মানে আমি একটা খুব সাধারণ লেম্যান হিসাবে হয়তো বলতে পারবো, হুম। কিন্তু এর পেছনে ঠিক কি কি ধরনের মনস্তত্ত্ব কাজ করে বা কি কি ধরনের টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল ফ্যাক্টরস কাজ করে, ওটা তুমি আরো ভালো বলতে পারবে। মানে সেটা, এই কথাটা যদি আলোচনা হয় তোমার কাছ থেকেও শুনবো আছে, সেটা আমার হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম। কিন্তু আমি যেমন ধরো, মানে আমরা ছোটবেলায় ওই সময় থেকে জিনিসটা তো দেখছি, মানে রেডিওর যে ধরনের রেডিওর কথা একটু আগে আমি বললাম তোমাকে, আহ, সেই সময় থেকে আসছি। এবার আমারও মাঝে মাঝে মনে হতো যে ইস, রেডিওতে যদি একটু যাওয়া যেত, রেডিওতে যদি কোনোদিন গান করতে পারতাম। আমি কোনোদিন ওই শিশু মহল টিশু মহলেও যাইনি কোনোদিন, মানে ওই যে বললাম ওইসব নিয়ে আমাদের বাড়িতে কোনো উদ্যোগ ছিল না। আহ, আমার প্রথম রেডিওতে ঢোকা, সেটাও তোমার শুনলে তুমি হাসবে। আহ, সেটা হচ্ছে, আমি যতদূর মনে পড়ছে সেটা 1978 সাল ছিল। এবং হুম। আহ, আমি যেখানে গান শিখতাম দক্ষিণীতে, হুম। দক্ষিণীর একজন আমাদের একটু সিনিয়র একজন, আমরা রিনিদি বলতাম, মানে রিনিদি একটা রেডিওতে চান্স পেয়েছিল। ও তখন গ্রেডেড আর্টিস্ট রয়েছে, এবং রিনিদি আমাকে বলছিল যে শোন, তুই কি একটু আমার সঙ্গে যাবি, আমার রেকর্ডিং আছে। আমি না, আমি কি করবো? বলছে তুই আমার সঙ্গে একটু হারমোনিয়াম বাজাবি। কারণ তখন রেডিওতে হারমোনিয়াম অ্যাকাম্পানি, আলাদা করে হারমোনিয়াম অ্যাকাম্পানিস্টকে পেমেন্ট করা হতো। এবং আমি মনে আছে রিনিদির সঙ্গে গিয়ে 4টে গানে হারমোনিয়াম বাজালাম, এবং আমি 50 টাকার একটা চেক পেয়েছিলাম। ওই হচ্ছে আমার প্রথম রেডিও থেকে, হ্যাঁ, 50 রুপিস, কিন্তু ওটা সাংঘাতিক উত্তেজিত। 50 টাকা! তো এরকম এরকম এক্সাইটেড হয়েছিলাম যে এই হুম, প্রথম হুম, রেডিওতে কিছু স্বাভাবিক। একটা করবো। এবং তারপরে যেটা হয় আমার মনে আছে, তার বোধহয় ঠিক 1 বছর পরে বা 2 বছর পর দক্ষিণেরই একটা কোনো প্রোগ্রামে আমি আবার রেডিওতে যাই, এবং ওই আমাদের কিছু সম্মেলক গান, কোরাস গান রেকর্ডেড হয়। সেটা দ্বিতীয়বার যাওয়া, তারপরে আর আমার রেডিওতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। তারপরে আমি গেছি সেই 1997 সালে, হ্যাঁ, তখন হ্যাঁ। আমি চাকরি ছেড়ে গানের জগতে এসেছি, এবং আমি সেই রেডিওতে এই যাওয়া ইত্যাদি আছে সেটা গান। তা আমি রেডিওর ওই ফেজটাও, ওই ফেজটা একটুখানি হলেও দেখেছি, মানে তার এনভায়রনমেন্টটা কিরকম ছিল। কিন্তু রেডিওর যখন এই সমস্ত এত কিছু পরিবর্তন হলো, তখন আহ রেডিওর আহ, রেডিও না বলে আমি আরো একটু খোলসা করে বললে হবে যে অডিওটা অনেক রিফাইন্ড হলো হয়তো আগে, রাইট? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, এই হ্যাঁ। যে এই যে রিফাইন্ড অডিও কোয়ালিটি আমরা শুনলাম, সেটা তো এফএম আসার পরে হলো। আমরা প্রথমে এফএম কি বলে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, কিন্তু সেটা কি বস্তু ফ্রিকোয়েন্সি ভাবনা মডুলেশন। মাথায় দেয় আমরা কিছুই জানতাম না। কিন্তু পরে যখন এফএমটা এলো, সেটা কিন্তু ডেফিনেটলি, কারণ এটা এটা বুঝতেই পারছো যে আমরা গান করি বা আমরা যদি নাটক করি বা যা কিছু করি, একটা পার্টে তো অডিও নিয়ে আমাদের কনসার্ন থাকতে হয়। তো আমরা সবসময়ই চেষ্টা করব যে অডিওটা যদি রিফাইন্ড হয়, সেটা আমাদের অনেক বেশি স্যাটিসফ্যাকশন দেবে। আমরা আগে, আজ থেকে 40 বছর 45 বছর আগে লোকে অডিও কোয়ালিটি নিয়ে কি অত রিফাইন্ড, মানে অত, মানে কনসিয়াস ছিল বলে আমার মনে হয় না। সেটা এখন অনেক বেশি মানুষ হয়েছে, এবং আমাদের কানগুলো সেভাবে বদলে গেছে। হ্যাঁ, এবং যে আমাদের পরে মনে হয়েছে যে হ্যাঁ, এই যে এফএম এ যে আমি ট্রান্সমিশনটা শুনছি, এটাই হয়তো আমাদের শুনতে, এটা তো ভালো লাগছে, নো ডাউট। হ্যাঁ, মানে হুম। এটা ভীষণই ভালো লাগছে। এবং তারপরে যখন সেই নতুন রিফাইন্ড অডিও
কি বলবো, ডিজাইনের মধ্যে আমি আমার নিজের গলাটা শুনতে লাগলাম, তখন আমার এটা মনে হতে লাগলো যে এটা তো সত্যি কথা যে আমরা যে রেকর্ডিং করছি, আমরা আস্তে 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 অ্যানালগ থেকে ডিজিটালের দিকে যাচ্ছি, আমাদের অডিও স্কেপটা পাল্টে যাচ্ছে। আমরা আগে যে ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ করছিলাম সেগুলো কিছু কিছু রাখছি, কিছু কিছু হয়তো বর্জন করছি, কিছু কিছু নতুন ইনস্ট্রুমেন্টস আনছি, যেগুলো এই নতুন এফএম ট্রান্সমিশনে যেগুলো আরো ভালো লাগছে শুনতে। এটাকে তো অস্বীকার করা যাবে না, ডেফিনেটলি হয়েছে জিনিসটা। আমি সেই ফেসটাও দেখলাম, সেই ফেসটার ভেতর দিয়ে অনেকটা গেলাম, গিয়ে প্রত্যেকটারই ভালো মন্দ বিচার করতে 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 যাচ্ছি। আগে অনেক সময় এটা হয়ই, বুঝতেই পারছো যে আমাদের একটু নস্টালজিয়া থেকে যায়, ইস আগের ওটা কি ভালো ছিল, এটা অনেক সময় প্লে করে মনের মধ্যে। কিন্তু নতুন কি ভালো আসছে সেটাও দেখছি। কিন্তু করতে 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 আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এখন যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার কথা যদি আমি বলি, তার থেকে আমার মনে হয় যে মাঝখানে যে ফেজটা গেছে না, আমরা রেডিওর থেকে না এক ধরনের উষ্ণতাও কি বলবো, এক ধরনের ইন্টিমেসি এক্সপেক্ট করেছি। মানে আমরা সেইভাবেই রেডিও শুনে বড় হয়েছি। এই রেডিওটা আমাদের খুব ইন্টিমেট ছিল। হ্যাঁ, মানে একদম। আমার মন যেরকম কথা শুনতে চায় আমি সেই রকম কথা শুনতে পাচ্ছিলাম। হুম। কিন্তু সেইখানে না কোথাও একটু রেডিওর চরিত্রটা পাল্টে গেছে পরের দিকে আমার মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে ইন্টিমেসিটা দেখানো হচ্ছে সেটা একটু আমার সুপারফিশিয়াল লেগেছে। ওই 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 ওয়ার্মথটা কোথায় যেন মিসিং। আমার মাঝে মাঝে মনে হয়েছে যে আমি যেরকম ভঙ্গিতে কথাবার্তা শুনছি, যে বলছে কথাবার্তাগুলো, আমি যেন ঠিক তাকে চিনি না মনে হচ্ছে। হ্যাঁ, আমার অচেনা লাগছে মানুষটাকে, হ্যাঁ, বা প্রেজেন্টারকে। হ্যাঁ, হুম। বা যেরকম ধরনের জিনিসপত্র শুনছি মনে হচ্ছে এটা কি আমার শহরেই বাজছে, আমি কি এই শহরে বাস করি, নাকি অন্য কোথাও কিছু বাজছে। হ্যাঁ, এই রিলেট করতে পারার একটা ক্রাইসিস কোথাও তৈরি হয়েছে বলে আমার ইদানিং মনে হয়। হ্যাঁ, যেটা কিন্তু মাঝখানে অতটা ছিল না। হ্যাঁ, এইটা ঠিক। অ্যাকচুয়ালি আমিও যেটা বলতে চাইছিলাম যে কি ধরো গ্রামোফোনের বেলা আমরা দেখেছি মানে প্রথম দিকে গহরজান কিংবা রায়চাঁদ বড়াল ওরা হুম যখন রেকর্ড করছেন সেই রেকর্ডের মানে টেকনিক্যালি অনেক হুম হুম, খামতি ছিল, শুনতে অসুবিধে definitely, হতো। হ্যাঁ ইভেন গ্রামোফোন প্লেয়ারটা আজ আমাদের কাছে একটা অ্যান্টিক বস্তু, আমরা বাড়িতে সাজিয়ে রাখতে চাই, বাজাতেও চাই, কিন্তু হ্যাঁ, ওটারও তো কিছু ড্রব্যাকস আছে। সেটাকে definitely, কাটিয়ে উঠে রেডিও যখন এলো, মানে অ্যাম্পলিটিউড মডুলেশন যেটা এলো, যখন এলো সেটা একরকম, তারপরে এইটা হুম, ডিজিটাল হয়ে মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন এলাম, আমরা এফএম এতে এলাম, এবং তার মাঝখানে আরো বলছি যে সিডি, রাইট। প্রযুক্তিগত দিক থেকে ওইটারও একটা রেকর্ডেতে পিন বসালে খ্যাস করে আওয়াজটা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সিডিতে আমরা প্রথম দেখলাম ওইসব কিছুই হচ্ছে না। ক্লিন। এবং তার থেকে সস্তা ফরম্যাট আমরা দেখলাম ক্যাসেট। এইসব তো গেল। এবং সেইখানেই মানে যেটা যে কি তোমার কাছে কোনটা মনে হয়েছে, যে তোমার কি মনে হচ্ছে তার মানে, কারণ তোমার কথাতে শুনে যেটা মনে হলো, কথা শুনে, যে যত দিন যাচ্ছে টেকনিক্যালি যত অ্যাডভান্সড হচ্ছে মিউজিক, তত সেইটা শুনতে ভালো লাগছে। হুম, দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। মানে তুমি হয়তো দুটো উদাহরণ দিয়েছো, আকাশবাণীর মানে নাম করেই বলছি, এবং প্রাইভেট এফএম এর যে হুম, হুম, আহ, হুম, তফাৎটা, হুম, ব্রডকাস্টের তফাৎটার মধ্যে দিয়ে তুমি বলেছো। হুম, হুম, তো হুম, বেশ ভালো কথা, সেটা তো অবশ্যই মানে একটা বিরাট চেঞ্জ এসছে, এবং তুমি সেটাও তার মানে মনে করছো যে এটা হলেও ওইখানে যে ইন্টিমেসিটা ছিল সেই ইন্টিমেসির অভাবটা এখন পাওয়া যাচ্ছে, তাই তো? তুমি এটা আহ, তুমি তো নিজেও কাজ করেছো এটা, যারা জানেন না, অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে একটা জিনিস বলে রাখা দরকার, যে শ্রীকান্ত তার একটা ছোট্ট স্প্যান, কত এক বছর না কতদিন যেন ছিল অলমোস্ট শ্রীকান্ত, অলমোস্ট 11.5 মাসের মতো। 11.5 মাস, হ্যাঁ। তো এক বছরই ধরা যাক, এক বছর কিন্তু শ্রীকান্ত দা নিজেও কিন্তু রেডিও জক ছিলেন, এবং সেলিব্রিটি আরজে হিসেবে একটি স্টেশনেতে তিনি ছিলেন। এই শোয়ের নামটা ভুলে গেছি গো, আমরাই নিজেরা করতাম, ভুলে গানের যাই আড্ডা, কি। গানের গল্প। গানের আড্ডা, গানের গল্প। হ্যাঁ, তো না আড্ডায় শ্রীকান্ত নাম ছিল। এই আড্ডায় শ্রীকান্ত, হ্যাঁ আড্ডায় শ্রীকান্ত, এটা নিশ্চয়ই অন্নাদি বলে দিল না সাইড থেকে? না না, আমার মনে পড়লো। আচ্ছা। দাঁড়া, এইটুকু ক্রেডিট আমাকে দাও, এটা আমার মনে পড়লো। তো আড্ডায় শ্রীকান্ত, এই অনুষ্ঠানটা, এটা যেটা করতে তুমি, হুম হুম। এইটা করার সময় তোমার অভিজ্ঞতাটা কেমন হয়েছে, রেডিওর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে কাজ করা, সেটা একটু শেয়ার করো, সেটা একটু শুনতে চাই। আমি প্রথম কথা বলি যে আমি অসম্ভব ভালো লেগেছে আমার, আমার ভালো লেগেছে মানে তুমি বুঝতেই পারছো যে আমার রেডিওর প্রতি একটা দুর্বলতা আছে অসম্ভব। হুম, হুম। আহ,
সেই দুর্বলতা তো একটু একটু করে ছোটবেলা থেকে তৈরি হয়েছে। হুম মানে রেডিওয়ে মানে এই দুর্বলতা কেন, তোমাকে বিশদে বলতে গেলে অত বোঝাতে পারবো না আমি সবটা। আমার এটা এত আবেগ জড়িয়ে আছে এটার সঙ্গে। কিন্তু হুম আমি যখন প্রথমেই প্রস্তাবটা পেয়েছিলাম, আমাকে যখন বলা হয়েছিল যে এরকম একটা অনুষ্ঠান তুমি কি করবে, আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপরে ভেতরে ভেতরে প্রচন্ড উত্তেজিত হয়েছিলাম যে আহ, এটা যদি করা যায়। এবং আরো ভালো লাগলো এই জন্য যে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে আমার সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে আর কিছুই না, মিউজিক। সেটা নিয়ে যদি একটা নিজের মনের মতো করে কন্টেন্ট তৈরি করে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়, তাহলে সেটা একই সঙ্গে খুব চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে ভীষণ তৃপ্তিদায়ক। এবং আজকে আমি কথাটা বলি যে ওই যে অনুষ্ঠানটা হতো, তার যে পুরো কন্টেন্ট, যত ফ্যাক্টস অ্যান্ড ফিগার জোগাড় করা, সেটাকে কম্পাইল করা, সাজানো, এটা পুরোটাই কিন্তু অর্ণা করতো। হ্যাঁ, মানে নেপথ্যে মেঘনাদের মতো ওই পুরোটা করতো। হ্যাঁ, এবং ও করতো। এবার দুজনে মিলে আলোচনা করতাম, ঠিক আছে, কিন্তু পুরো জিনিসটা সাজাতো ও। ইভেন স্ক্রিপ্টটা, মানে আমি যে কোন কথার কিউ কি যাবে, যে কিউটা নিয়ে আমি বলবো, সেই কিউ টিউ সব ওগুলো তৈরি করতো। এবং হুম আমার ভালো লেগেছিল সব থেকে কি ব্যাপারটা জানো তো সুদীপ্ত, সেটা হচ্ছে যে নানা আসপেক্টের কথা বলতে পেরেছিলাম, শুধুই গান নয়। মানে আমি যেমন কোনোদিনই ছোটবেলা থেকে কোনোদিনই শুধু আলাদা করে গান শুনিনি, আমি গান এবং বাজনাটাকে কখনো আলাদা করিনি। হ্যাঁ, দুটোকে সবসময় একসঙ্গে শুনেছি, এখনো শুনি। মানে হুম আমি গানও যতটা শুনি, ইনস্ট্রুমেন্টাল মিউজিকও ঠিক ততটাই শুনি। সেই হুম জন্য ওই অনুষ্ঠানটার ভেতরে যদিও গানের আড্ডা, গানের গল্প বলেছি, কিন্তু মিউজিককে সামগ্রিকভাবে আমি এই যতটুকু নিজে বুঝেছি ততটুকু আমি আমার মতো করে বলতে চেয়েছি বা পেরেছি। সেইটা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছে, ভীষণ তৃপ্তি। এবং এটা অনেকের ভালো লেগেছিল। আহ, সেটা আমার কাছে একটা পুরস্কারের মতো। কিন্তু আই ওয়াজ, মানে আমি অসম্ভব ভালো লেগেছে, দ্যাট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স। শুধু গানের না, শুধু ইনস্ট্রুমেন্টের না, আমার একটা শো আমার মনে আছে। সবাইকে বলি, শ্রীকান্তদা বেড়াতে গিয়েছিলেন খুব সম্ভবত আহ, গরুমারা বা কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন, বা লাটাগুড়ি না কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরলেন, ফিরে এসে একটা অনুষ্ঠান করলেন জঙ্গলের অভিজ্ঞতা নিয়ে, এই বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে। রেকর্ড করে এনেছিলেন একটা অচেনা পাখির ডাক, হায় 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 হায়, ক্যা বাত! আরে শোনো না ওটা। যেটা শুনে, হ্যাঁ বলো, এই ঘটনাটা বলো। আরে ওটা মনে পড়েছে, আমি ঘটনাটা বলি। আহ, আমরা অনুষ্ঠান করতে, এটা বলছি, এইটা হচ্ছে আহ, হ্যাঁ, এইটা হচ্ছে কলকাতা জয়, পুলিশ। লোপা, তোমরা সবাই আমি এই গেছিলে বলছি, বেড়াতে? হ্যাঁ হ্যাঁ আমরা আমরা গেছিলাম হচ্ছে, আমরা গেছিলাম আমি আর লোপা উত্তরবঙ্গে একটা অনুষ্ঠান করতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ 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 একসঙ্গে, হ্যাঁ মানে একই দিনে আমাদের দুজনের অনুষ্ঠান ছিল। প্রথমে লোপার গান ছিল, তারপর আমার গান ছিল। তারপরে যেটা প্ল্যান করা হলো সেটা হচ্ছে যে অনুষ্ঠান করে আমাদের মিউজিশিয়ানরা সব কলকাতায় চলে এলো পরের দিন। হুম আমি, লোপা এবং জয়ও ছিল আমাদের সঙ্গে। জয় তখন হুম লোপার সঙ্গে হুম বাজাতো। হুম আর অর্ণা আর আমার ছেলে মেয়ে, হুম ওরা কলকাতা থেকে চলে এলো, আমরা এদিক থেকে গেলাম। আমরা সোজা গেলাম হচ্ছে হাসিমারা। হ্যাঁ, হুম। এবং ও হাসিমারাতে হ্যাঁ আমাদের হ্যাঁ। জায়গাটা বুক করা ছিল। হাসিমারাতে আমরা ওই টুরিস্ট লজে ছিলাম ওখানে। এবং রাত্রিবেলা আমরা সন্ধ্যের পরে একটা প্রবল ঝড় বৃষ্টি হলো, প্রবল ঝড় বৃষ্টি হলো। এবং সেই ঝড় বৃষ্টিটা চললো প্রায় 45 মিনিট, 1 ঘন্টা। হুম ঝড় বৃষ্টিটা থামলো প্রায় 9টা নাগাদ থামলো। পুরো জঙ্গলটা একদম শুনশান, মানে আমাদের টুরিস্ট লজের গায়ে একদম গভীর জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল যেরকম হয় তুমি জানো। এবং অদ্ভুত ওই ওই জঙ্গল চারদিকে ওইরকম একটা অপার্থিব স্তব্ধতা, তার ভেতর থেকে ওই পাখির ডাকটা ভেসে আসছে। হ্যাঁ এবং মানে আমার এরকম একটা ডাক হ্যাঁ ছিল, মানে হ্যাঁ গা গা হ্যাঁ। হ্যাঁ, আমরা ওটা রেকর্ড করেছিলাম এবং क्या बात। রেকর্ড করলাম। এবং অদ্ভুত পাখির ডাক। এবং যেটা বলার কথা সেটা আমি এই কিছুদিন আগেও একটা কাকে কি বোঝাতে গিয়ে ওই ডাকটা রেফার করলাম, যে দুটো ডাকের ভেতরে একটা পারফেক্ট 3 বা 4 সেকেন্ডের একটা পজ যাচ্ছে, এভরি 3.5 সেকেন্ড যে ডাকটা আসছে। মানে পাখিটা কি অদ্ভুত মানে লয় বা টেম্পো বোঝাতে গিয়ে আমি বললাম যে এই লয় একটা পাখিটার ওই সেন্স অফ লয় নেচার ঠিক করে দিয়েছে, ও তো মানুষ করছে না। क्या बात। ফোনে রেকর্ড করেছিলাম, কিন্তু ওই হুম হুম। ফোনটা কেন হাত থেকে পড়ে ভেঙে মানে নষ্ট হয়ে গেছিল বলে আমি ওই ডাকটা হারিয়ে ফেলেছি। কিন্তু আজকে এ, তোমার ওটা মনে আছে, ওটা তোমার মনে আছে দেখে আমি খুব অবাক হলাম।
মানে ওটা মনে আছে মানে আমি বলছি রেডিওর ধর্ম যেটা সেটা হচ্ছে ইট ক্রিয়েটস পিকচার ইন মাইন্ড অফ দি লিসনার, থিয়েটার অফ মাইন্ড। আমার আমার সেদিন যেটা হয়েছিল আমি শুনছি, ইনফ্যাক্ট আমি স্টুডিওতে যখন তুমি রেকর্ড করছো তখন আমি শুনছিলাম, হ্যাঁ, এবং আচ্ছা আচ্ছা পরে ওই অংশু যখন প্রসেস করছিল, হ্যাঁ প্রোডাকশন হ্যাঁ যখন হ্যাঁ রেডি করছিল, যখন প্যাকেজ হ্যাঁ করছিল, হ্যাঁ হ্যাঁ আমি না দেখতে পাচ্ছি একটা ওই কাঠের বাংলো, জঙ্গল, হ্যাঁ, অন্ধকার, কারণ ঝিঝি পোকার ডাক ছিল কিন্তু ওই ওই রেকর্ডিংটার মধ্যে দিয়ে একদম একদম আমি একদম একদম দেখতে পাচ্ছি শ্রীকান্ত আচার্য বসে আছেন বারান্দায়, হ্যাঁ, একটা পাখি ডাকছে, কি অদ্ভুত সিনটা তৈরি করে দিল। আমি ওই জন্যই বলছি রেডিওর যে বৈশিষ্ট্যটা মানে এইসব জিনিসগুলো থেকেই ধরা পড়ে, একদম এবং একদম আমরা পেয়েছি তোমার অনুষ্ঠানেতে, সেটাই একদম বলছিলাম। আমি মানে এটা এটা খুব ভালো লেগেছিল ওটা করতে, মানে ওটাকে যে একটা ওই আমার সেই একটা কোনো একটা এপিসোডের ভিতরে ওটাকে ইনক্লুড করতে পেরেছিলাম, ওটা খুব ভালো হ্যাঁ, লেগেছিল। হ্যাঁ, খুব ভালো লাগলো যে তোমার ওটা মনে আছে এখন, মানে না খুব না, ভালো ওটা 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 দুর্দান্ত একটা ইয়ে ছিল। আর কি হ্যাঁ কি আর কি কি তোমার মনে পড়ে অভিজ্ঞতা তোমার? মানে আমার এই ওই এই যে প্রেজেন্টেশনের মধ্যে না আমার যেটা ভালো লেগেছিল যে এই যে 11 মাস যেটা করেছিলাম, হ্যাঁ, আহ, মানে আমার খুব ভালো লেগেছিল যেখানে নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল মিউজিক নিয়ে, মানে আমরা একটা গান শুনে এসেছি, গানটা খুব পপুলার হয়েছে, কিন্তু কখনো কখনো আমার মনে হয়েছে যে ওই গানটার ভেতরে একটা ব্রিলিয়েন্ট ইনস্ট্রুমেন্টাল পিস আছে যেটার কথা কখনো কেউ বলেনি। এরকম অনেক এরকম অনেক এপিসোডে আমরা ওইরকম ধরনের পয়েন্টকে হাইলাইট করেছি। হ্যাঁ, মানে আমার মনে হয়েছে লোকে, যেমন আমি বলছি, আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে লোকে বলে কিশোর কুমারের আহ, অমর প্রেমের গান, হ্যাঁ, যে চিঙ্গারি কই ভড়কে বা কুছ তো লোগো কহেঙ্গে, হ্যাঁ, কি লোক কহেঙ্গে, তো হুম, অসাধারণ গান। কিশোর কুমার কি গেয়েছিলেন ও তো বলার মানে লাজবাব, ও তো বলারই কোনো কিছু নেই। কিন্তু আমি যেমন এখন এসে কিশোর কুমারের গাওয়াটাও শুনি, কিন্তু ওই গানের সঙ্গে হরিপ্রসাদ চৌরাসিয়া ফ্লুট বাজিয়েছিলেন, আমি ওই ফ্লুটটাকে কিছুতে গানটার থেকে আলাদা করতে পারি না। আমার কথা হচ্ছে যে আমি গানটাকেও যেমন দেখছি, গানটা যে এত সুন্দর হয়ে উঠেছে, ফ্লুটটারও তো একটা ভূমিকা আছে। ওই ফ্লুট পিসটা, মানে এই যে ইনস্ট্রুমেন্টাল পিসেস, গানের সঙ্গে গানকে ঘিরে থাকা নানা ধরনের কি বলবো ইনস্ট্রুমেন্টাল এম্বেলিশমেন্টস, যেটা একটা গানকে আরো সুন্দর করে কখনো কখনো। হ্যাঁ, এইরকম হ্যাঁ, ধরনের টপিকের উপরে যখন প্রোগ্রাম করেছি, তখন আরো খুব ভালো লেগেছে। এটা কারণ কি জানো সুতীর্থ, এটা সেই ছোটবেলা থেকে আমাদের রেডিও শোনার ফল কিন্তু এটা। মানে আমি ছোটবেলা থেকে যে ওই যে বলতাম রেডিওর সঙ্গে সেঁটে থাকতাম একদম, হ্যাঁ, মানে আমি শুধু গানই শুনিনি, আমি গানটার সঙ্গে গানটার সবকিছু, মানে গানটার ইনস্ট্রুমেন্টটাকেও, মানে ইনস্ট্রুমেন্টেশনটাকেও গিলতাম। মানে আমি হ্যাঁ, সেই জন্য খুব ছোটবেলা থেকে মোহাম্মদ রফি বা কিশোর কুমার বা যাই বলো না কেন, যাদের গানই লতাজি আসাজি, মানে গানটাও যেমন শুনছি, গানের প্রিলিউডটা শুনছি, ইন্টারলিউড শুনছি, কোথায় কঙ্গোতে পিক আপ হচ্ছে, কোথায় তবলা কি ফেলে গেলে টেকা হয়েছে, আমি সবটা ওই বলে দিতে পারবো, কারণ ওইভাবেই শুনেছি। আমি শুধু গান আলাদা করে শুনি। আমার ওই ভালো লাগাগুলোকে আমি অনেকভাবে নানাভাবে আমার এই আড্ডায় শ্রীকান্ত প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসতে পেরেছিলাম। হ্যাঁ, প্রচুর প্রচুর এরকম অ্যানেকডোটস থাকতো। আমার হ্যাঁ একটা ঘটনা মনে পড়ছে, আমি তোমার সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক এই কথাটাই, যে গানের যে ভিতরে যে মিউজিক থাকে, আমরা গানটাকেই শুনি, ওইগুলোকে ইগনোর করে যাই, ওর মধ্যে ছোট ছোট আমি পারি নুয়ান্সেস না। যেগুলো থাকে সেইগুলো মানে আমার মনে আছে আমি আর জয়দীপ আমরা বম্বে গিয়েছিলাম কিছু ইন্টারভিউজ নিতে, এবং হুম, মনোহারি সিংকে তো পাবো না, ওনার হুম, ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম ওই চার বাত্তির ওখানে লোখানওয়ালা, ওইখানে ও কোথাও একটা হুম, থাকেন, একটি স্টুডিও থেকে একটি ছেলে ব্যবস্থা করে দিয়েছিল। হুম, তো উনি নানান গল্প বলছেন ওনার সম্পর্কে, একটা ঘটনা বলেছিলেন শ্রীকান্ত দা, ঠিক ওই রকমই বলছেন যে কি आपको मालूम है एक आपको घटना बताते हैं হুম। গাইড মে তেরে মেরে সপনে আব এক রং হ্যাঁ, ওই গানটাতে স্যাক্সোফোনটাতে নাকি ইয়ে সেকেন্ডারি বলেছিলেন, ফার্স্ট মনোহরিদার বাজানো, হ্যাঁ। হ্যাঁ, এবং হুম, एस डी बर्मन বলেছিলেন যে तुमको ध्यान में रखना है ये सैक्सोफोन म्यूजिक का पार्ट नहीं है, वो वहीदा रहमान का वॉइस है। এই হয় এইখানেই কথা। তুই বলো, তুই বলে নাও। হ্যাঁ, না, এটা তুমি যদি জেনে থাকো তুমি বেটার বলতে পারবে, তুমি বলো এই ঘটনাটা। মানে অ্যাকচুয়ালি ঠিক তুমি একেবারে তুমি কি বলবো সুতীর্থ, তুমি একেবারে আমার মনের কথাটা বলেছো, মানে একেবারে হুম, ওয়ার্ড বাই ওয়ার্ড বলেছো তুমি। আসলে তেরে মেরে সাপনে গানটা যদি কেউ ভালো করে শোনেন, গানটা রফি আর সাহেব দেখেন, দেখতেও হবে, দেখেন, দেখতে দেখতেও হবে হ্যাঁ। ওই পিকচারাইজেশনটা।
হুম। ওই গানটাতে মোহাম্মদ রফি হচ্ছেন দেবানন্দ এবং দেবানন্দ, মনোহারিদা হচ্ছেন ওয়াহিদা রেহমান অ্যাকচুয়ালি। ওহিদা হ্যাঁ, রেহমান। বিশেষ করে দেখবে যে ওই গানটার ভেতরে ওয়াহিদা রেহমানের টানাপোড়েন তো একটা আছে, মানে ওয়াহিদা রেহমান সংসার ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, ও তখন রাজুর প্রেমে পড়ে গেছেন, কিন্তু হ্যাঁ। একই সঙ্গে এই এই টানাপোড়েনে উনি নিজে ভেঙে পড়ছেন আর কি। হ্যাঁ, হুম, এবং তখন তো রাজু ওকে সেই নির্ভরতার আশ্বাস দিচ্ছে যে তুমি তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো, তেরে দুঃখ মেরে মেরে সুখ তেরে। হ্যাঁ? হুম, তো দেখবে যে সেকেন্ড ইন্টারলিউডটা, প্রথম হুম, ইন্টারলিউডটা দক্ষিণামন ঠাকুর দিলরুবাতে বাজিয়েছিলেন অনবদ্য সেটাও, হুম, কিন্তু সেকেন্ড যে ইন্টারলিউডটা যেখানে দেখবে ও যাহা ভিলে যায় রাহে হাম সঙ্গ হ্যায়, এইখানে ওয়াহিদা রেহমান একটু দেবানন্দের থেকে একটু অ্যাওয়ে হয়ে গেছে অন্যদিকে। হাম সঙ্গ হ্যায় তারা, এই যে একদম ওই জনসন, আরতিটা, হ্যাঁ, ওই এটা আর্টটা বাপরে ওয়াহিদা মানে রেহমান এসে ওর উপরে ঝাঁপিয়ে পড়েন। ওইটা হচ্ছে এক্সপ্রেশন বাজনার। এবার এটা একদম। রফি সাহেব দেবদূতের মতো গেয়েছেন গানটা, আর মনোহরি সিং আমাকে একদম ছেড়ে খুঁড়ে শেষ করে দিয়েছেন এই বাজনাকে। কেন? হ্যাঁ, তুমি তো মারাত্মক রেফারেন্সটা দিয়েছো। আমি তো যখন গানটা শুনছি, এই গল্পটা শোনার পর, তখন আমি এইটা ভাবো, খুঁজে পেয়েছি, ওই তেরে মেরে দিল কা মানে সেটা, এটা, হ্যাঁ, আর তখন মানে সত্যিই মনে হচ্ছে যে কি ওটা না স্যাক্সোফোন বাজছে না, একটা ভেতর থেকে কান্না বেরোচ্ছে ওয়াহিদা রহমানের। মানে অসাধারণ। তুমি দেখবে এই যে মোনারিদার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। মোনারিদার প্রথম কথা হচ্ছে মোনারিদার সম্বন্ধে কিছু বলবো, মানে তার কথা কিছু বলাই আমাদের কোনো অকাত নেই, মানে ধৃষ্টতা হচ্ছে। না, মানে হ্যাঁ, সত্যি কথা বলবো যে মানে আমি মনোহরিদাকে ঈশ্বরের মতো মনে করি। হ্যাঁ, মানে ওরকম একটা আর্টিস্ট, মানে আমার আমার সৌভাগ্য যে আহ, আমি মনোহরিদার বাড়িতে গিয়ে আমি এবং আমাদের যন্ত্রণা সংঘ পরিচালক এবং সুরকার অমিত ব্যানার্জি, অমিত দা, হুম, এটা আমি বলছি 2001 সালের ঘটনা। আমরা 99-এর ঘটনা। আমি আর অমিত দা মনোহারিদার বাড়িতে গিয়ে 3 ঘন্টা মানুষটার সঙ্গে গল্প করে আসতে পেরেছি। হ্যাঁ, মানে আমি ভাবতেই পারিনি যে আমি যখন মনোহরিদার সামনে বসে আছি, উনি কথা বলছেন, আমি মনোহরিদার কথাটা কিছু শুনছি না, আমি মনোহরিদার দিকে তাকিয়ে আছি, আর ওই 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 লাইনগুলো মনে পড়ছে, বুঝতে পারছো তো, যে এই লোকটা হুম, ওইটা বাজিয়েছে। হ্যাঁ, ওই ওই গাইডের ওইটা বাজিয়েছে, তারপরে "এ দুনিয়া ইউসে কে जमाना इसे का मोहब्बत में जो गया हो किसी का এই যে হ্যাঁ, মানে আমি ভাবছি যে এই মানুষটা বাজিয়েছে ওই ওই যে ওই গলাটা ওই হাতটা দিয়ে। হ্যাঁ, এবং ঈশ্বরের মতো ছিলেন মানুষটা, অথচ সো হাম্বল। হ্যাঁ, সো সো হাম্বল, হাম্বল। হ্যাঁ, সো হাম্বল। এবং এবং আমাদের সামনে কথা বলছেন, এত নম্রভাবে কথা বলছেন যে মানে আমি মনে হচ্ছে যে কি সত্যি আমি স্বপ্ন দেখছি, মানে এটা আমার একটা জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে যে মনোহারিদার সামনে গিয়ে বসতে পেরেছি। এবং এই যে তুমি গানের রেফারেন্স দিচ্ছ, কত রেফারেন্স তুমি দেখবে ও সাজনা বারখা বাহারা, এই যে বিখ্যাত গান আহা, সলিল চৌধুরী, আহা, সলিল চৌধুরী। এখানে দেখবে আহ আহ, যে অন্তরাতে তারা রা 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 লা 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 লা, এইখানে মনোহারিদা একটা ওপর দিকে একটা কাউন্টার পঞ্চমের ওপর দিকে বাজান। মনোহারিদা বাজনায় না একটা অদ্ভুত থ্রিল ছিল, অর্থাৎ ওই একটা নোটে একটা ভিব্রেটো ইউজ করতেন, সেটা না কখনো কখনো কান্নার মতো মনে হতো, মানে ওটাকে কান্না, এক ধরনের কান্না রিজেম্বল করতে জিনিসটা। এবং আমি এরকম ফিল মানে ভাবা যায় না, মানে ওটা একটা আর্টিস্টকেই নড়িয়ে দেবে একটা, মানে একটা আমি মাঝে ভাবছি যে ওরা গাইছেন মনোহরিদার সঙ্গে ওরকম বাজাচ্ছেন। হ্যাঁ, মানে এটা তো কি, হ্যাঁ, মানে কি বলবো। হ্যাঁ, সন্ধ্যা, এই আমাদের বলো ফুলে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না, আমার ছেলেও এখন শুনছে। হ্যাঁ, সুরে ছন্দ নেই, এ তো ভাবতেও পারি না, তারারারু, এই যে মনে হয় বেরিয়ে গেলেন ওপর থেকে। হ্যাঁ, যা বাত, তুমি কি করে গান থেকে এই বাজনাগুলোকে তুমি আলাদা করবে বলো, এগুলো না গানের সঙ্গে সত্যি, জড়িয়ে আছে। মানে আহ, যেটা আমরা দেখেছি কি গানের ক্ষেত্রে, বা যে কোনো সুরেতে, মানে দুঃখ, ব্যথা,
হ্যাঁ, এইটা সানাই দিয়ে নাকি হয় সবচেয়ে ভালো। না, সেই জায়গায় ওরকম একটা হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট স্যাক্সোফোনকে ব্যবহার করে এবং আমাদের আমাদের দুঃখের কথা কোথায় জানো তো, সেটা হচ্ছে যে আহ, দুঃখের কথা এইটা যে আমাদের দেশে না, এই যে আমরা যে সমস্ত গান শুনে আহা হু হু করি, চোখের জল ফেলি, ছোটবেলা থেকে শুনে আসছি, কি সমস্ত অসামান্য যন্ত্রশিল্পীরা যে সমস্ত গানের সঙ্গে বাজিয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু যে স্বীকৃতি, যে স্বীকৃতি তাদের পাওয়ার কথা ছিল তারা কিন্তু পাননি। তারা কিন্তু অনেক সময় রেকগনাইজড হন। একটা গানের সৌন্দর্য মানুষের মনে শুধু একজন গায়ক বা গায়িকা আহ, সে দিচ্ছেন, তিনি তো কন্ট্রিবিউট করছেন, কিন্তু একটা পাশে একজন ইনস্ট্রুমেন্টালিস্ট, একটা অলোকনাথ দে পাশে ফ্লুট নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা রাধাকান্ত নন্দীর তবলার ঠেকা, রাধাকান্ত তাহার কাহার বানায় দাদরা বাজাও, মানে তবলাটাকে অফ করলে দুবার ভাবতে হবে। বেদনা ফুলমালা ডোরে কানুপ্রেম বেঁধে নিও মালা ডোরে, রাধুবাবুর তবলার ঠেকাটা গানটাকে কোলে করে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে আমি তো গানটাও শুনছি, তবলার ঠেকাটাও শুনছি। তবলাটা ওই গানে ওই এই যে দৃশ্য দেখে অন্য, এ যে বন্য, এ অপূর্ব, এই যে অরণ্যদের ফ্লুট, হ্যাঁ, হুম, আমি এগুলো সবসময় আমার কান দিয়ে গানের সঙ্গে সঙ্গেই ঢুকছে। আমি কখনো এগুলোকে আলাদা করব না। এবং এইগুলো সমস্ত, এই যে সবটা শোনা, এই শোনার অভ্যেসটা, তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুধুই দেখার চোখ আমাদের পরে হয়েছে, আমরা কান দিয়েই দেখেছি, এবং রেডিও দেখাটা আহ, আহ, রেডিও রেডিওই সেটা তৈরি করেছে। রবীন্দ্রনাথের কপিরাইট নিয়ে আলোচনা করাটা যেদিন যে আলাদা হবে, যেদিন সেই দিন করবো না, ওটা গুরুগম্ভীর বিষয় হয়ে গেছে, ওটা বোর্ড মিটিং এর গল্প। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমরা অন্য বিষয়ে আলোচনা করছি। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। এবং আরো কিছু ছোট ছোট প্রশ্ন আছে সেইগুলোকে আরে তুমি বলো না। প্রশ্ন আমার তো যাই হোক, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, না, হারিয়ে গেলাম। তুমি এমন ভাবে কথাবার্তা, ওই সেই তোমার ওই গল্পটার মতন, দূর কি যে বললেন, গানের সুরটা ভুলে গেলাম। ও, ওটা মনে আছে তোমার? বাবুরা ওইটা একটু বলবে, ওইটা একটু গল্পটা, তুই রেডিও রেডিও ছাড়ো তো, রেডিও ছাড়ো। ওইটা একটু প্লিজ প্লিজ ওই গল্পটা একটু বলো। না, এই গল্পগুলোই অ্যাকচুয়ালি আড্ডাতে, এই গল্পগুলি, হ্যাঁ। একটা গল্প আছে, ভালো করে সবাই চুপ করে শুনুন। না, এইটা আমি শুনেছি, আর এটা এই কেউ অপরাধ দেবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। না না, কে, আহ, এটা আচ্ছা, আড্ডা। বাবুয়াদাকে তো আমরা সবাই দেখেছি। বাবুয়াদাকে ইদানিং আমরা টেলিভিশনে অনেক চ্যানেলে আমরা বাবুয়াদাকে দেখতে পাই। বাবুয়াদা আমাদের কলকাতার একজন, কি বলবো, একজন মানে নমস্য মিউজিশিয়ান। বাবুয়াদা বেসিক্যালি ঢোলক এবং এই ধরনের লেদার পারকাশন বাজান। এবং বাবুয়া লোধ তার নাম, আমরা সবাই জানি। আমরা বাবুদাকে অসম্ভব ভালোবাসি, সম্মান করি। এবং বাবুদা ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মিউজিশিয়ানস এখন কলকাতা। এবং হ্যাঁ, এ কথাটাও আপনারা হয়তো অনেকে জানেন যে বাবুদাকে বম্বের শিল্পীরাও সাংঘাতিক ভালোবাসতেন। আশাজি যেমন বাবুদাকে ভীষণ ভালোবাসতেন। কলকাতায় প্রোগ্রাম করতে এলে বহু প্রোগ্রাম বাজিয়েছেন আশাজি, লতাজি, সকলের সঙ্গে, বম্বের সমস্ত ফ্রন্ট ট্র্যাকিং আর্টিস্টের সঙ্গে বাবুদা বহু অনুষ্ঠান করেছেন। তো বাবুদা অসম্ভব লোকের সঙ্গে কিন্তু মস্করা করে আর কি, মানে মানে খুব সিরিয়াস বলার আগেই মুখে, হাস, খুব বলো। সিরিয়াস মুখে ইয়ার্কি মারেন লোকের সঙ্গে। এবং এবং বাবুরার অনেক রকম কীর্তি আছে, তার মধ্যে এই কীর্তিটা হচ্ছে যেটা আমি শুনেছি, এটা আমিও অমিতদার কাছেই শুনেছি বেসিক্যালি। কারণ অমিতদা, বাবুয়াদা, ওরা দীর্ঘদিন সব একসঙ্গে কাজ করেছেন, 70-এর দশকের থেকে 80-র দশকের ওই সময়টা, 90-এর দশক অব্দি। তো এই দক্ষিণ কলকাতাতে বেহালার কাছে ওই ম্যানটনে সলিল চৌধুরীর যে স্টুডিও ছিল, হ্যাঁ, হ্যাঁ, সেই স্টুডিওটা এখন আর নেই। ওই স্টুডিওতে আমিও একবার গেছি, তখন আমরা কলেজে পড়ি, এবং সলিল চৌধুরী তখন বেঁচে, উনি স্টুডিওতে এসেছিলেন। সে আবার অন্য গল্প, সে কোনোদিন বলবো পরে। যাই হোক, আহ, তো ওইখানে এটা আমি শুনেছি যে সলিল চৌধুরীর কাছে না অনেক লোক দেখা করতে আসতেন মাঝে মাঝে, এবং মাঝে সব নানা রকম আবদার নিয়ে আসতেন। তো অত তো সময় ছিল না সলিল চৌধুরী ওসব করা। যাই হোক, ওখানে কোনো রেকর্ডিং চলছে, বাবুয়াদারা সেই রেকর্ডিং এ রয়েছেন সবাই। তো বাবুয়াদার একটা ভেতরে টেক চলছে, স্টুডিও বাইরে যেমন লাল আলো জ্বলে, ওরকম আলো জ্বলছে। তো বাবুয়াদার ওই টেকটাতে বাবুয়াদা বাজাচ্ছেন না, হয়তো একটা অন্য কোনো ধরনের গান হচ্ছে, বাবুয়াদা বাইরে বসে রয়েছে। এমন সময় একজন ভদ্রলোক এসছেন দেখা করতে। একটু নিরীহ টাইপের মানুষটি, খুব যে চালাক চতুর দেখে মনে হচ্ছে। তো উনি এসে এরকম ভাবে এদিক খুঁজছেন, তখন বাবুদা বলছে, কাকে খুঁজছেন? বলছে, আমি সলিল চৌধুরী। বলছে, হ্যাঁ, এটাই তো সলিল চৌধুরী। বলছে, ও আচ্ছা, ওনার সঙ্গে একটু দেখা, বলে আপনি একটু ওয়েট করুন, উনি এখন ভেতরে রেকর্ডিং এ ব্যস্ত আছে। তখন ভদ্রলোক ও আচ্ছা বলে বসেছেন।
তখন বাবুরা বলছে যে চটিটা খুলতে গেছে। এবার ওই স্টুডিওটার ঠিক উল্টো দিকে একটু একটা খোলা, একটা আধা ব্যাডমিন্টন কোর্টের মতো একটা খোলা জায়গা ছিল একটা। ওটা আমারও মনে আছে, এখন আমরাও দেখেছি। তো ওই ভদ্রলোকের জুতোটা এখানে সিঁড়ির পাশে কোথাও খুলতে যাচ্ছিলেন, বাবুরা বলছেন এই জুতোটা ওইখানে খুলতে হবে উল্টা। তো ভদ্র বলছে কোথায়, বলছে ওই যে মাঠটা দেখছেন ওই মাঠের পাশে রেখে আসুন। তো ভদ্রলোক গিয়ে ওই মাঠের পাশে জুতোটা খুলে আবার এখানে এসে বসেছেন। এবার উনি বসে আছেন উল্টো দিকে, বাবুরা বসে আছেন। ভদ্রলোক কোনো কথা বলছেন না, কারণ বাবুদার সঙ্গে পরিচয় নিয়ে অবভিয়াস। তো বাবুদাদা দেখতে পাচ্ছে যে ভদ্রলোকের এখানে পকেট থেকে একটা ছোট একটা সাদা কাগজ বেরিয়ে আছে। তো বাবুদাদা এবার ইচ্ছে করেই ভদ্রলোককে একটু বোর করার জন্য বলছে, আপনি কি শরীরের কাছে কোনো দরকারে এসেছেন? তখন ভদ্রলোক বলছে হ্যাঁ। বলছে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে কি আপনি কি গান করেন? মানে বাবুদাদা ইচ্ছে করে ভদ্রলোককে খোঁচাচ্ছে, ভদ্রলোক যে খুব একটা কথা বলতে উইলিং তা নয়। তো বলছে আপনি কি গান করেন? বলছে, না না আমি গান করি। বলছে ও তাহলে কি করেন আপনি? বলছে, আমি গান লিখি, সুর করি। বলে ও আপনি গান লেখেন, সুর করেন, সেটা দেখাতে এসেছেন বাবুদাদা? তাই সেইটা শরীরটাকে দেখাতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখাতে। বলছি শুনুন না, এটা টেকটা চলছে, অনেক সময় লাগবে, কি গান একটু শোনান না, আমি তো বাবুদার মিউজিশিয়ান, একটু শোনান না। তখন ভদ্রলোক বলছে আপনি শুনবেন? ভাবছে যে মিউজিশিয়ান যদি ভালো, বলছে হ্যাঁ শোনান না, এখন টেকটা শেষ হতে অনেক দেরি আছে, একটু শোনান না, শুনি কিরকম গান, নিশ্চয়ই মনে হয় ভালোই হবে আপনার। তখন ভদ্রলোক একটু চিন্তা করে ও আচ্ছা আচ্ছা বলে ভদ্রলোক তখন পকেটে কাগজটা বার করেন, করে বলছেন যে এবার যে কাগজটা যখন বার করছে তখন বাবুরা লক্ষ্য করেছে যে একটা কালি দিয়ে একটা গান লেখা রয়েছে, তার প্রথম দুটো শব্দ হচ্ছে দিনের শেষে। ওইটা বাবুরা দেখতে পেয়েছে, দিনের শেষে। তো ভদ্রলোক কাগজটা বার করেছেন, করে গলা কাঁকড়ে দিয়েছে, তো বাবুরা বলছে যে ও আচ্ছা আপনি ওই এটা কি আপনার লেখা? তখন বলছে হ্যাঁ। বলছে দিনের শেষে মানে ওই ওই সেই গানটা, ওই দিনের শেষে এই গানটা? ও বলছে না না ওটা দিনের শেষে, ওটা তো অন্য গান, ওটা তো হেমন্ত দেব। তখন বাবুরা বলছে ও এইটা মানে প্রথম দুটো শব্দ দিনের শেষে, তারপরে অন্য কথা। তো ভদ্রলোক বলছে হ্যাঁ আমি তো, এটা তো আমার লেখা। তখন বাবুরা বলছে ও আচ্ছা আচ্ছা, না আমি আপনার লেখা, আমি আসলে ভেবেছি, আমি দেখলাম যে ওই যে দিনের শেষে এটা লেখা রয়েছে তো আমার চোখে পড়লো, আমি ভাবছি সেই দিনের শেষে সেটা, আরে ওটা তো রবীন্দ্রনাথের লেখা, ও তো পঙ্কজ মল্লিকের সুর, আমি ওইটা না, এটা আমার অন্য লেখা। তখন বাবুরা বলছে ও আচ্ছা আচ্ছা শুরু করুন। মানে আমারই যে ভুল হয়েছে আমি তো বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি, আমি আসলে চোখে পড়ে গেছে ওটা লেখা দিনের শেষে, আর আমি ভাবছি সেই দিনের শেষে। তখন ভদ্রলোকটা বিরক্ত হচ্ছে, বারে আপনি বারবার ওই সুরটা গাইছেন কেন? ওটা তো অন্য গান, আমার গানটা তো অন্য গান। তখন বাবুদা বলছে আচ্ছা 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 শোনান শোনান। এবার ভদ্র হ্যাঁ শুনুন। কি করলেন না আপনি, আমার নিজের সুরটাই না মনে পড়ছে না। আপনি ওই দিনের মানে এটা এটা আমি বলছি আমার মতন করে, আমি যখনই বলেছি না, যাকে বলেছি মানে হাসতে হাসতে মনে গেছে। বাবুয়াদার সাথে একবার একটা বিয়ে বাড়িতে দেখা হলো, আমার এক আত্মীয়র বিয়েতে, দেখেই না আমার মনে পড়ে গেল ওই দিনে শেষে ঘুমেছে। বাবুদা মানে কিন্তু অসামান্য মিউজিশিয়ান এবং অসম্ভব, মানে যা সব লোককে নিয়ে মস্করা পেছনে লাগা যেসব করেছে, মানে সেগুলো সব তো বলা যাবে না এখানে, কিন্তু ওইটা ওইটা বলা যাবে না, ওই ওই কোনটা আশাজির শোটা বলা যাবে না, ওইটা তো বলা যেতেই পারে তো। ওটা আলাদা বল, ওটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা বলতে হবে। ওইটা আরেকটা, কিন্তু ওটা ওটা আরেকটা আরেকটা। মাস। ও তারপরে বাপরে বাপ। ব্রিলিয়েন্ট বাবুয়াদা, কি মিউজিশিয়ান, আমার সৌভাগ্য, আমার আমার কি বলবো যে স্টুডিওতে বা স্টেজে আমার বেশ কিছু গানে বাবুয়াদা আমাদের সঙ্গে স্টুডিওতে ফ্লোরে বাজিয়েছেন। আমি কোনদিন কল্পনাই করতে পারিনি যে বাবুয়াদা কত মিউজিশিয়ান আমার সঙ্গে রেকর্ডিং এ বাজাচ্ছেন বা স্টেজে রয়েছেন, আমি কোনোদিন চিন্তাও করতে পারি, মানে আমি, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান, কি বলবো, আমার কোনো বলার কোনো কিছু নেই। ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। এই তোমার জন্য একটা প্রশ্ন আছে, আমার কথাগুলোতে আসছি পরে। হুম। এখানে গৌতম বোস, গৌতম বোস মানে বলে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। তো গৌতম বলছে তখনকার কম্পোজিশন আর এখনকার কম্পোজিশনের মধ্যে তুমি কি মিস করো? এটা খুব মজার প্রশ্ন। আসলে তখনকার কম্পোজিশন তখনকার মতো, আর এখনকার কম্পোজিশন এখনকার মতো।
মানে এটা হ্যাঁ, তো এটা কিন্তু মানুষ সিম্পলিফাইড উত্তর। আসলে একটা কথা বলি, মানে এটা সিম্পল উত্তর হলো প্রত্যেক সময় কম্পোজিশনের ধরন ধারণ তো পাল্টাবে। কারণ একটা কথা হচ্ছে যে বিশেষ করে এখন এক্সপেরিমেন্ট আগেও হয়েছে, এক্সপেরিমেন্ট বরাবরই হয়েছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, যেটা মিস করার কথা যদি আসে, সেই প্রসঙ্গে আমি আসবো। তো সেটা আসার আগে একটা কথা বলতে চাই যে এটা কিন্তু সবসময় আমাদের মনে রাখা দরকার যে একেবারে পিওর ফোক, আমি যতটুকু বুঝি, আমি এই প্রশ্নের উত্তরটা আমি আমার ক্ষুদ্র বোধ বুদ্ধির জায়গা থেকে দিচ্ছি, যে একেবারে পিওর লোকসঙ্গীত এবং পিওর ধ্রুপদী সঙ্গীতের জায়গা বাদ দিয়ে আমি যে অন্যান্য ধরনের এক্সপেরিমেন্টাল, মানে যেখানে আমরা কাব্যগীতির কথা বলি বা এই ধরনের, আমাদের তো বাংলা বা হিন্দি কাব্যগীতি একটা বড় জায়গা নিয়ে রয়েছে আমাদের দেশে। যেমন ধরো, এটা তো তুমি নিশ্চয়ই মানবে সুতীর্থ, যে আমাদের বাংলা এবং হিন্দি ফিল্ম এবং বিশেষ সাউথেও যে ফিল্মের মিউজিক, সেটা কিন্তু ক্রিয়েটিভিটির একটা বিরাট বড় জায়গা। অ্যাবসলিউটলি, সেটাকে বাদ অ্যাবসলিউটলি। দিয়ে আমাদের দেশের সঙ্গীতকে কিন্তু ভাবা যায় না, হ্যাঁ? কিন্তু ফিল্মের মিউজিককে বরাবরই অনেক সময় একটা ছিল একটা যেটা যে একটু লুক ডাউন আপন করা হতো, যে ফিল্মের মিউজিককে পাত্তা দেওয়া হবে না। কিন্তু ফিল্মের মিউজিকের ক্ষেত্রে আমরা এমন এমন সমস্ত কাজ পেয়েছি যেগুলো মাইলস্টোনের মতো, হ্যাঁ? সেটা একটা আলাদা আলোচনার বিষয়, সেটা নিয়ে অন্য কথা। বলতে চাই যে কথাটা, সেটা আমার এটাই মনে হয়েছে যে বরাবর যারা কম্পোজার, যারা কাব্যগীতি নিয়ে কাজ করেছেন আমাদের, সে আমাদের দ্বিজেন্দ্রলাল রায় থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, সলিল চৌধুরী থেকে আরম্ভ করে, কার কথা না বলবো, তারা সবসময় এই ধরনের কম্পোজাররা, এবং বম্বেতে তো হয়েইছে। তারপরে আমি যে বম্বে ফিল্ম মিউজিকের কথাই বলি, শচীন্দ্র বর্মন, অনিল বিশ্বাস থেকে আরম্ভ করে অপি নাইয়ার, মদন মোহন, রাহুল দেব বর্মন তো আছেনই, তারপর আরো কত, কলেঞ্জি আনন্দজি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, শঙ্কর জয়কিশন, খয়াম, জয়দেব, কত নাম বলবো আমি। আমাদের নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, হেমন্ত বাবু নিজে অ্যাজ সুরকার, মান্নাদাও সুরকার, হ্যাঁ? আহ, এই যে সকলের কথা আমি বলছি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এই যে এরা যে বিভিন্ন ধরনের অন্যান্য ক্রিয়েটিভিটির জায়গায় কাজ করেছেন, কাব্যগীতি কাজ করেছেন, মৌলিক বাংলা গান, ওদিকে ফিল্মের গান, মৌলিক হিন্দি গান, সমস্ত এই জায়গাগুলোতে কিন্তু নানা ধরনের ফর্ম দিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে সব সময়। ধনধান্য পুষ্পভরা, সেটাও কিন্তু বিলিতি সুর থেকেই নেওয়া। রবীন্দ্রনাথের সারা জীবনের সমস্ত গান শুধু এক্সপেরিমেন্টারি কিন্তু ফসল, রাইট? হ্যাঁ, হুম। রবীন্দ্রনাথ সারা জীবন যেটা করেছেন, হচ্ছে এক অর্থে এক ধরনের এক্সপেরিমেন্টই করেছেন। কানে যা শুনেছেন, মানে যা শুনেছেন সারা জীবন, সেই শোনাটা নিজের ভেতরে গিয়ে তার একটা সংশ্লেষ হয়েছে, তার একটা সিনথেসিস রাইট। হয়েছে। তারপরে না সেগুলো তার নিজের গান হয়ে বেরিয়ে এসছে। তিনি একটা আইরিশ সুর শুনেছেন, সেইটা শোনার পর রবার্ট বার্নসের কিছু একটা শুনে ফেললেন, তারপরে তিনি নিজের, যখন গান হলেন, নিজের গান তৈরি করলেন, বলার কথা যেটা, তখন বিলিতি সুর থেকে নিলেন, কিন্তু যখন নিজের গানটা করলেন, তার সোলটা হয়ে গেল ইন্ডিয়ান সোল। রাইট। সলিল চৌধুরী একটা বেথোভেন, বাক থেকে নিলেন, মোজার্ট থেকে নিলেন, নিলেন হয়তো, নিয়ে নিজের যে সৃষ্টিটা করলেন, তার আত্মাটা দিলেন ভারতীয় সঙ্গীতের আত্মা। আর ডি বর্মন সারা জীবন নানা রকম এক্সপেরিমেন্ট করলেন, আজকাল সকলে বলছে ওই হাই অমুক তমুক হ্যান ত্যান সবকিছু, কিন্তু দেখো সুতীর্থ, যে রাহুল দেব বর্মনের শেষ যে ছবি 1942 লাভ স্টোরি, সেই ছবির নেপথ্যে সঙ্গীত, এটা সবাই জানিয়ে আছে, সে আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, যে আর ডি বর্মনকে অনেক বাধা পেরিয়ে সেই ছবিতে সঙ্গীত পরিচালকের কাজ করতে হয়েছিল। তখন কিন্তু তিনি প্রায় মাটিতে পড়ে যাওয়া এক যোদ্ধার মতো হয়েছিলেন, এবং বিধ্বস্ত সেই একজন সঙ্গীত। বিধ্বস্ত, হ্যাঁ, তাকে আঘাত করা হয়েছিল, এবং ওই গানের সাফল্য তিনি কিন্তু দেখে যেতে পারেননি। আমি বলতে চাইছি অন্য কথা, এটা হচ্ছে যে উনি এত কিছু এক্সপেরিমেন্ট করলেন, সব কিছু করলেন, কিন্তু ওই পু 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 রণ মজুমদারের ওই ফিরলেন কিন্তু বাবার ওই রুটে, রঙ্গিলা রঙ্গিলাতে ফিরে আসলেন, হ্যাঁ, মানে ওই সুরে ফিরলেন কিন্তু, হ্যাঁ। আমার মাঝে মাঝে মনে হয়, বলে না যে মানুষ মৃত্যুর আগে শিকড়ের কাছে ফিরে আসে। হম, রাহুল দেব বর্মনের ক্ষেত্রে সেটা হয়েছিল বলে আমার মনে হয়। এত এক্সপেরিমেন্ট সবকিছু, কিন্তু তার সমস্ত এক্সপেরিমেন্টের পরেও
তার সমস্ত সৃষ্টির সোলটা ছিল কিন্তু ভারতীয়। আমি যে এই গৌতমের প্রশ্নের উত্তরে এটাই বলতে চাইছি যে এই যে এত এক্সপেরিমেন্ট তখনকার, খুব খুব বেশি তখনকার, অল্প তখনকার, সবকিছু কম্পোজিশনের মধ্যে যে গান এখনো আমাদের মনের মধ্যে জল জল করছে, সবকিছু করছে, এটা কারণ হচ্ছে আমি তার ভেতরে না কোথাও শত এক্সপেরিমেন্টের পরেও, শত ফর্ম নিয়ে এক্সপেরিমেন্টের পরেও আমি যে সোলটা পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় সোল, ইন্ডিয়ান মিউজিকের সোল। এই সোলটা আমি এখন একটু অভাব বোধ করি, একটুখানি হলেও করি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এখন যে গান শুনছি সে গানগুলো আমাদের দেশের লোকেরাও গাইছে না এবং আমাদের দেশের লোকেদের জন্যও গাইছে না। মানে এটা এটার মানে আমি ঠিক কোনো ক্যারেক্টার খুঁজে পাচ্ছি না এখন। সেটা যদি কি, মানে সে কি দেশি হইতে চাইছে না বিলিতি হতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে একটা, হ্যাঁ মানে এই একটা অদ্ভুত ধাঁধার জায়গা রয়েছে আমার কাছে। মানে আমি সোলটা অনেক সময় আমি সোলটা মনে হচ্ছে যে এই সোলের সঙ্গে আমি যেন রিলেট করতে পারছি না। এর শিকড় যেন আমার মধ্যে নেই, এর শিকড় যেন আমার আশেপাশেও কোথাও নেই, একে একে যেন আমি ঠিক চিনতে পারছি না অনেক সময়। এবার কি কি ফিচার দিয়ে আমি আমার গানকে চিনতে পারবো সেটা তো আমি জানি। হ্যাঁ, আমি যেখানে রিলে, মানে আমার কথা হচ্ছে যে আমি বেশি আন্তর্জাতিক হতে গিয়ে, মানে ওই উৎপল দত্তর কথা যে তুমি আগে ন্যাশনাল হও তারপরে তুমি ইন্টারন্যাশনাল হবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সেই হতে পারে যে ভীষণভাবে ন্যাশনাল লাগে। হ্যাঁ, তো মানে আমার কথা হচ্ছে যে আমি ভীষণ ইন্টারন্যাশনাল হয়ে গেলাম কিন্তু আমি আমার নিজের ঘরটা চিনি না। আমাদের মিউজিকের মধ্যে একটু এইরকম একটা অ্যাটিটিউড কখনো কখনো দেখতে পাচ্ছি যেটা আমাকে একটু কখনো কখনো একটু ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক কথা, একেবারেই তাই। এমনিতেও তো ধরো আমি এটা খোলাখুলি তোমাকে জিজ্ঞাসা করছি, আহ, চারিদিকে যেটা বলা হচ্ছে বা কিছুটা আমরাও অনুভব করছি যে বাংলা গান আজ এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। হুম অস্বীকার করতে পারবে না তুমি, এটা তো হুম ঠিক। এবং একটা দোষারোপ করা হচ্ছে যে এটার মূল কারণ হিন্দি আগ্রাসন। হুম হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাই হয়তো, হুম। এটা নিয়ে আমি কিছু বলবো না। তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কি তাই মনে করো? হ্যাঁ তোমার কি এটা তো, মনে হয়? হ্যাঁ 100 বার আমি মনে করি। আমি মনে করি যে হিন্দির আগ্রাসন একটা আছে, খুব কনসাস আগ্রাসন আছে। এবং সেটা শুধু বাংলার বিরুদ্ধে নয়, হিন্দির আগ্রাসনটা যে কোনো ধরনের আহ, কি বলবো, রিজনাল রিজিওনাল ভাষার। গান বাজনার হ্যাঁ। হয়তো প্রতিই আছে জিনিসটাকে। হুম, কোনো হুম। রিজিওনাল গান বাজনার কোনো অস্তিত্ব এই হিন্দি আগ্রাসনটা রাখতে চায় না, সেটা আমি জানি, সেটা খুব ভালো করে। সেটা নিয়ে এখানে আলোচনা করছি না, কিন্তু সেটা আমি জানি, সেটা সেটা আমি অনেকদিন ধরে স্টাডি করে হাতে নামে তার তার নমুনাও দেখেছি আমি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এইটা করার কারণ হচ্ছে আমার মনে হয় যে হিন্দি ছবি, হিন্দি ফিল্মের গান যেটা করেছে সেটা হচ্ছে যে হিন্দি ফিল্মের গান একটা বিরাট বড় পুঁজি নিয়ে সবকিছুকে গিলে ফেলার একটা জায়গার মতো চলে গেছে। যে আমি কাউকে থাকতেই দেবো না, আমি ছোটখাটো কাউকে রাখবো না, আমি সবাইকে গিলে ফেলবো একদম। এই ব্যাপারটা হয়েছে, সেটা ঘটেছে ঘটনা, এবং সেটা দীর্ঘদিন ধরে খুব সিস্টেম্যাটিক্যালি হয়েছে জিনিসটা। এটার বিরুদ্ধে লড়া খুব চারটিখানি কথা নয়, এটার জন্য লড়তে গেলে ঠিক অতখানি শক্তি ধরতে হয়, সেই শক্তিটা বাংলা গানের নেই। বাংলা গান অতখানি পুঁজি নিয়ে চলেনি কোনোদিন, আজও চলে না। ঠিক আছে, বাংলা গানের নেই ধরে নিলাম, হ্যাঁ, বাংলা গানের শ্রোতার নেই সেই শক্তি। হ্যাঁ, এবার আমার কথা হচ্ছে যে সেটাও কিন্তু নেই, তার কারণ বাংলা গানের শ্রোতাদের সেই লয়্যালটি আমি মাঝে মাঝে মনে হয় এটা যে একটা খুব ক্ষুদ্র অংশে থাকতে পারে, কিন্তু আহ, একজন দক্ষিণ ভারতীয়, একজন তামিল বা একজন তেলেগু, তার তার নিজের গান সম্পর্কে, নিজের ভাষা সম্পর্কে যতখানি অহংকার আছে, আমাদের মধ্যে কিন্তু ততখানি অহংকার নেই। আমরা একদম। অতখানি অহংকার বোধ করি না। এই একটা অহংকারের জায়গায় থাকতে হয় বস। হ্যাঁ, অহংকারটা না থাকলে, আমি অহংকার কথাটাই বলছি, হুম। অহংকার, হ্যাঁ অহংকার থাকতে হয় যে আমি আমি যে আমার ভাষাকে ভালোবাসি, আমার ভাষার গানকে ভালোবাসি, সেটা সম্পর্কে আমার অহংকার বোধ থাকতে হবে। এই অহংকারটা আছে বলেই এখনো হিন্দি গানের আগ্রাসন কিন্তু দক্ষিণ ভারতে এখনো সেইভাবে দাঁত ফোটাতে পারে না, তারা নিজেদের রঙে থাকে কিন্তু, রাইট? হুম, একেবারেই। আমরা সেই, আমাদের এই অহংকারটা নেই বলেই আমরা পারিনি করতে, কিন্তু আমাদের এই অহংকারটা ইনফ্যাক্ট কখনোই খুব একটা ভালো ছিল না, এখন তো আরোই নেই। হুম। এই এই প্রশ্ন নানান সময় নানান জনকে বলা হয়েছে এই এই প্ল্যাটফর্মেতেই, এবং রাজার সাথেও এই নিয়ে কথা হচ্ছিল। রাজা ইনফ্যাক্ট এই মুহূর্তে আছেও বোধহয় এখানে, হুম কিছুক্ষণ আগেও ছিল। তো
তো রাজা কে আমি যখন এই প্রশ্নটা করি, রাজা একটা কথা বলেছিল, আমি কিন্তু অনেস্টলি বলছি আমি এর উত্তরটা দিতে পারিনি। আমাকে বলেছিল একটা কথা বলো তো সুতীর্থদা, গুলজার কি আমাদের নন, মোহাম্মদ রফি কি আমাদের না? তো অস্বীকার করছি না, কেন না, আমি বলছি হ্যাঁ, আমাকে যদি এই মুহূর্তে শ্রীকান্ত দা তুমি বলো তিনটে তোমার প্রিয় গানের নাম বলো, অজান্তেই আমি তিনটে যে গান বলবো তিনটেই হয়তো হিন্দি গান, সেটা হুম, কথা না। কিন্তু বাংলা গানের অস্তিত্ব আর চ্যালেঞ্জের মুখে পড়া আর হিন্দিকে ভালোবাসা দুটো তো এক হতে পারে না কখনো। একদমই একদমই। তো সেখানে সেখানে কি সেখানে কি করা যাবে? কারণ এরকমও কথা উঠেছে যে কি তো ঠিক আছে, বাংলা গান যখন চ্যালেঞ্জের মুখে তখন শিল্পীরা কি করছেন? বেশ ভালো কথা, শিল্পীরা কি করছেন? শুধু রেডিও স্টেশনকে দোষ দেওয়া কেন, শুধু মিউজিক কোম্পানিকে দোষ দেওয়া কেন? শিল্পীরা কি করছেন? না না, শিল্পীরাও নিজেদের মতন করে করছেন, চেষ্টা করছেন। কিন্তু আমার না কোথায় মনে হলো শিল্পীরাও ফ্যাক্টর না, মিউজিক কোম্পানিও ফ্যাক্টর না, রেডিও ফ্যাক্টর না, কোথায় যেন আমার মনে হয়েছে ফ্যাক্টর কিন্তু শ্রোতা। শ্রোতারা একদম। কি পারেন না? যেই কথাটা তুমি বললে, সাউথ ইন্ডিয়া যদি পেরে থাকতে পারে আমরা কেন পারবো না? আমি মানে আমাদের এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে বাংলা গানের একটা খোলা এখানে, এটা আমি নিজেই ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ, মানে বেশ কিছু ফাংশনে শ্রোতারা খানিকক্ষণ এই গানের পরে হিন্দি হিন্দি বলে চিৎকার করে কেন? তুমি কোথাও দেখেছো যে একটা, তুমি কি পাঞ্জাবে গিয়ে কোনোদিন শুনেছো যে হিন্দি গান গাইবার পরে খানিক পরে বাংলা বাংলা বলে চিৎকার করে? মানে আমাদেরই কিন্তু লালাচটা বেশি, মানে আমরা নিজেরা স্টিক করে থাকতে পারি না। আমাদের গর্ববোধ বলে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা বিরাট সংখ্যক শ্রোতা যতক্ষণ না পর্যন্ত হিন্দি গান মানে হিন্দি গান হলে তাদের একটা সেটা হচ্ছে যে তুমি যে অর্থে আমরা এতক্ষণ মনোহরি সিংহ মোহাম্মদ রফিকে নিয়ে আলোচনা করেছি তা নয়। এই যে হুম হিন্দি গানের একটা খুব, হিন্দি গানের ভালো লাগার একটা খুব ক্রুড বহিঃপ্রকাশ আছে, হুম সেটা যতক্ষণ না পর্যন্ত এক্সপ্রেস করা যাচ্ছে না ততক্ষণ অব্দি একটা বিরাট সংখ্যক বাঙালি শ্রোতা স্বস্তি পায় না, কোনোদিনই পায়নি। হ্যাঁ, মানে এইটা হলে তবে গিয়ে আমি কমফোর্টেবল, আমি যতক্ষণ না পর্যন্ত একটা হিন্দি গান শুনতে পাচ্ছি ততক্ষণ অব্দি কমফোর্টেবল ফিল করি না। এবার এইটা কিন্তু আগেও ছিল, বরাবরই রয়েছে, এখনো আছে। এটাকে চট করে কাটিয়ে ওঠা ভেরি ডিফিকাল্ট। আমি আবার বলছি সুদীপ্ত, এটা আমাদের ভেতরে, নিজেদের ভেতরে যদি সেই, যেমন ফরাসিদের জাত্যাভিমান পৃথিবী বিখ্যাত, আমাদেরও নিজেদের কোথাও একটা সেই আমাদের একটা অভিমান বা অহংকার থাকতে হবে। সেটা না হলে, সেটা যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরে মজ্জায় রক্তের মধ্যে আসবে ততক্ষণ অব্দি আমরা বাংলা গানের প্রতি একটা ভালোবাসা দেখাবো, সেটা কিন্তু দেখাবে খুব ছোট একটা অংশের শ্রোতা, বেশিরভাগটাই দেখাবে না। আগেও দেখায়নি, এখনো দেখায় না, এখনো দেখানো। ভবিষ্যতেও দেখাবে না। এটা ভাবার কোনো কারণ নেই যে একেবারে মানে বাঙালি গানের শ্রোতা যে বাংলা গান না শুনলে বাঙালিদের রাত্রেবেলা ঘুম হতো না, তা কিন্তু নয়। এটা বরাবরই ছিল, না, স্বীকার করে সেটা নেওয়া। ছিল। তাহলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে এত উচ্ছ্বাস, তাহলে সেটা কি মেকি? আমি না বুঝতে পারি না, অনেস্টলি আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমিও বুঝতে পারি না, বলবো হ্যাঁ, তাহলে যে তুমি দেখো, আমিও অদ্ভুত। বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আহ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে আহ, অনেক রকমের ইয়ে আছে, মানে এক্সপ্রেশন অফ ভালো লাগা আছে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ, হুম এটা একটা, হুম হ্যাঁ, এই রবীন্দ্রনাথ নিয়ে কোনো কথা হবে না, তুচের ব্যাপার। হুম এইটা হচ্ছে আবার হচ্ছে একজন আছে না যে বলে যে আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু শুনি না। হুম আমি হুম মানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া সে অন্য কোনো গানকে নম্বর সে নাই দিতে পারে, হুম কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছাড়া মানে সে যদি, মানে একজন মানুষ, আমি মনে করি যে একজন যদি সত্যিকারের সত্যিকারের সঙ্গীত প্রেমী হন, তাহলে আমি শুধু রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু শুনি না এটা বলার মধ্যে বোধহয় সবসময় খুব একটা বাহাদুরি নেই। মানে আমি রাদার মনে করি যে সব রকমের গান শুনলে তবেই গিয়ে আমি বুঝতে পারবো যে রবীন্দ্রসঙ্গীতের স্বাতন্ত্র্যটা কোথায়, তার সৌন্দর্যটা কোথায়, তার ম্যাজেস্টিসিটি, তার ক্লাসিসিজমটা কোথায়। আমি আর কিছুই শুনলাম না, শুধু রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তাহলে আমি আর যাই হোক আমি রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা হতে পারি বটে, কিন্তু আমি সঙ্গীতের শ্রোতা নই। এরকম হুম। ধরনের মানুষ আমার কাছে খুব একটা বেশি মূল্য পাবে না, আমার কিছু করার নেই, আমি বললাম কথাটা। মানে আমি রবীন্দ্রনাথের গানের ভাষা, তার গানের স্ট্রাকচার আমাকে সৌন্দর্য চিনতে শেখায়, লিরিক চিনতে শিখিয়েছে। আমি রবীন্দ্রনাথের গানের লিরিকের ভেতরে যে ডেলিকেসিটা যদি একদিন কোনোদিন সত্যি সত্যি মন থেকে বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে গুলজারজি কোন লাইনটা ইনফ্লুয়েন্সড হয়ে কোন লাইনটা লিখেছেন, সেটাও আমার কানে ধরা পড়বে।
আমি তখন মজনু সুলতান বুড়িকেও চিনতে পারবো, আমি তখন হাসরাত জায় বুড়িকেও চিনতে পারবো, আমি তখন নীরজকে চিনতে পারবো, আমি যোগেশকে চিনতে পারবো, আমি পুলক বন্দ্যোপাধ্যায়কেও চিনতে পারবো যে কোথায় কি সুন্দর কুয়াশার অগোচরে কে গো তুমি গেলে সরে, না হয় ক্ষণিক দাঁড়ালে আমারই পিছু ডাকায়, দিনও যায় জ্বালাও আকাশ প্রদীপ শান্ত হয়ে হেমন্ত সন্ধ্যা। ওই যে কুয়াশার অগোচরের কথাটা পুলকদা টুক করে দুটো শব্দ রবীন্দ্রনাথ থেকে নিয়ে তারপরের ছবিটা নিজের মতো এঁকেছেন, কি চমৎকার। আমি দুটোই আমার সুন্দর লাগে, কিন্তু শুধু আমি একটা একেবারে আমার দৃষ্টিটাকে এরকম করে আমি শুধু রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে আছি। রবীন্দ্রনাথ নিজেও এরকম ছিলেন না, কারণ উনি তো উল্টো ছিলেন, উনি উল্টোই ছিলেন। তো রবীন্দ্রনাথকে যে সত্যি সত্যি রবীন্দ্রনাথের গানকে ভালোবাসে তার মন আরো বড় হবে, বস সে তার দেখার দৃষ্টি অনেক বড় হবে, তার মধ্যে কোন রকম গোড়ামি আসবে। তোমাকে আরেকটা আমার একটা অভিজ্ঞতা বলছি এইটা নিয়ে। ওই রেডিও স্টেশনে যেখানে আমরা ছিলাম এক সময় একসাথে, একটা অনুষ্ঠান তো মনে হচ্ছে শনিবার সারাদিন বলে, ওটা অনুরোধের আসরের টাইপে করেছিলাম আমরা। সারা সপ্তাহ গানের রিকোয়েস্ট নেওয়া হতো এবং শনিবার দিন সেগুলো বাজানো হতো। সেটা একটা প্রচন্ড টিডিয়াস কাজ ছিল এবং রিমা বলে যে মেয়েটি ছিল ও আমাকে হেল্প করতো পুরো সমস্ত গানের গিনি, মানে কিছু না হোক প্রত্যেক সপ্তাহে 30,000 থেকে 50,000 গানের রিকোয়েস্ট আসতো। এবং কিছু গান অদ্ভুত ভাবে ইট কুড হেল্প ইউ অলসো টু গেট অ্যান ইনসাইট, কিরকম কতগুলো গান না প্রত্যেক সপ্তাহে ঘুরে ফিরে আসতো, প্রত্যেক সপ্তাহে। কিরকম মানবেন্দ্র মুখোপাধ্যায় আমি এত যে তোমায় ভালোবেসেছি, এটা স্ট্যান্ডার্ড বাধা। আচ্ছা, তারপরে আসতো একটা গান, সেটা মানে প্রত্যেক উইকেতে 4,000 4,500 রিকোয়েস্ট, সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আমি আমি অবাক হয়ে গেছি। আমি এই অনুষ্ঠানটা মার্চ 3 আই ওয়াজ দি প্রডিউসার। বিশ্বাস করো আমি একটু বাড়িয়ে বলছি না, তুমি বলে আমি একটা ঘটনা মনে করলো, বলবো? হ্যাঁ বলো। ওটা ওখানেই হয়েছিল আমাদের, মানে শেখার ছিল না, শেখার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও এটা তোমার কি মনে আছে? এই তুমি বললে বলে আমার এখন মনে পড়লো। শেখার আমাদের বন্ধুরা, শেখার একজন জকি ছিল, রেডিও জকি। কয়েকদিন আগে এখানেও এসেছিল। হ্যাঁ, মানে তো ও একটা কোনো একটা সকালবেলাতে ও সকালে একটা সেশনে থাকতো, সকালের সেশনে থাকতো। তো হ্যাঁ, তো এইবার মর্নিং শো করতো। এবার কোনো একটা কোম্পানি কলকাতাতে আমজাদ আলী খান সাহেবের প্রোগ্রাম হবে, আমাদের প্রখ্যাত শরৎ সম্রাট ওস্তাদ আমজাদ আলী খান সাহেব। তো আমজাদ আলী খান সাহেবের যে প্রোগ্রামটা হবে তার কোনো একটা কোয়েশ্চেন, ওটা প্রমোশন করা হচ্ছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারলে যে ফার্স্ট কলার সে ওই প্রোগ্রামে 2টো কমপ্লিমেন্টারি টিকিট পাবে বা কার্ড পাবে। এবার তুই বুঝে গেছিস সে কি হচ্ছে। এইবারে সেখানে এরকম কেউ একটা বলছে, আপনি যদি হন ফার্স্ট কলার তবে আপনি পেয়ে যাবেন শরৎ মাইস্ট্রো উস্তাদ আমজাদ আলী খান সাহেবের প্রোগ্রামের 2টি কমপ্লিমেন্টারি টিকিট। এইবার এখানে চলছে আমি শুনছি প্রোগ্রাম। এইবার কেউ একজন পেয়েছে সেটা, কেউ একটা ফার্স্ট কলার শুনেই এটাকে। এবার হ্যাঁ, দেখি তো কে ফোন করেছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, কনগ্রাচুলেশন স্যার, হ্যাঁ আপনি পেয়ে গেলেন এই উস্তাদ আমজাদ আলী খান সাহেবের, কি সুন্দর, আপনার কি সৌভাগ্য, উস্তাদ আমজাদ আলী খান সাহেবের আপনি এই প্রোগ্রাম শুনতে যাবেন, 2টো টিকিট আপনি পেয়ে গেলেন, আপনার তো আমাদের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, অর্গানাইজার যারা তারাও আপনাকে অভিনন্দন জানাচ্ছে। ও তো হ্যাঁ দাদা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি বলুন, আচ্ছা এই সুযোগে আপনি বলুন, আপনি আপনার একটা পছন্দের গান বলুন, সেটা আমি এখন বাড়িয়ে শোনাবো আপনাকে। ও আচ্ছা, থ্যাংক ইউ দাদা, টিকিট পেয়েছি, খুব ভালো লাগে। আরে দাদা শুনুন না, আপনি একটু আমাকে চিরদিনই তুমি যে আমার, আমি যে তো বললাম না আজও শুরু হবে, আর মানে তোমার অডিয়েন্স মানে লাফাচ্ছে, রেডিও শুনছে এখন বিচার। আমি বলছি না খারাপ গান, হ্যাঁ এটা গানের জয়, আমি সব মানছি, কিন্তু লিমিট, কতক্ষণ। হ্যাঁ, এবং আমি অবাক হয়ে গেছি, প্রত্যেক সপ্তাহে সমস্ত গানকে ছাপিয়ে 4,000 4,500 5,000 রিকোয়েস্ট, চিরদিন তুমি যে আমার। যখন বলছি যে আপনি কোন গানটা শুনতে চান বলুন, বলে তাহলে আপনাকে আমাকে একটু ওই সঙ্গী অমর সঙ্গী, এবার
সে বলছে হুম। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। দেখছি আমি পরে শেখার ক্লুলেস হয়ে গেছে, কি করবে বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ। না শেখারকে অনেক কিছু ভুগতে হয়েছে। আরেকদিন একটা রিকোয়েস্ট করেছে একজন, আপনি আমাকে একটা রূপঙ্করের গান শুনিয়ে দিন। কোনটা? বলে, তোর চোখে রোদ্দুরের মস্করা। বলে, ওটা মস্করা না দাদা, ওটা মাস্কারা। এসব তো প্রচুর আছে, রোদ্দুরের মস্করা। হ্যাঁ, তো বলাতেই হবে। আচ্ছা, এটা। আর রবীন্দ্রসঙ্গীতের যে রিকোয়েস্ট পেতাম না একখানা গান, সেটা শ্রাবণের হচ্ছে, ধারা মতো। না 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 না, শ্রাবণের ধারাতে আসছি। এটা হচ্ছে যে কি, আগুনের পরশমণি। আগুনের পরশমণি, রাইট অ্যান্ড লেফট। আর আসতো ওই দাদার কীর্তি আর আলো ছায়াছবির গান। আমি আর এই তো রবীন্দ্রসঙ্গীত বললাম না। ভালোবাসি হ্যাঁ, ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি ভালোবাসি, ওদিকে হচ্ছে চরণধরিতে। সো দ্যাট ইজ দ্য থিং, মানে আচ্ছা, আমার এই চরণধরিতে একটা গল্প বলি শোনো, এটা অনেকদিন আগে বলছি, এটা প্রায় বছর 17-18 আগেকার ঘটনা। এই দক্ষিণ কলকাতাতে একটা কোথায় আমরা একটা প্রোগ্রাম করতে গেছিলাম, জায়গাটা মনে পড়ছে না, খুব ঠান্ডা ছিল এবং তারিখটা ছিল 30শে জানুয়ারি, এটা কেন জানি আমার মনে আছে। তো রাত্রি 12টায়, আমি লাস্ট আর্টিস্ট, রাত্রি 12টায় প্রোগ্রাম শেষ হয়েছে, তো স্টেজ থেকে নামছি এবং আমি মনে আছে যে লাস্ট গানটা গেয়েছিলাম, তোমার কাছে বর মাঝি মরণ হতে যেন জাগি গানের সুরে, এটা দিয়ে আমি অনুষ্ঠান, সব 5 মিশালি গান ছিল, শেষ গানটা ওইটা দিয়ে করেছিলাম। এবার স্টেজ থেকে আমি নেমে এসেছি, এসে কেউ কেউ কথা বলছেন, কিছু ইয়াং ছেলে, ইনোসেন্ট ছেলে একদম, তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করছে, তারা যন্ত্রপাতিগুলো আমাদের নামাচ্ছে। তো একটা ছেলে এসে আমাকে বলছে, বাচ্চা মতো ছেলে, 17-18 বছর বয়স হবে, ও দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইলেন না? তখন ওর পাশে একটা বন্ধু ছিল, সে ওকে এরকম ঠান্ডা বলো, দাদা তো রবীন্দ্রসঙ্গীতই গাইলো একটা। হ্যাঁ হ্যাঁ। তখন না, বলছে না, ওই যে দাদার কীর্তির গানটা, মানে ওই দাদার কীর্তির গানটা না হলে ওই একই রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ ওইটা ওই না হলে রবীন্দ্রসঙ্গীত চরণধরিটা হয় না না। হলে, ওইটা না হলে রবীন্দ্রসঙ্গীত হবে না, ঠিক আছে? আর আগুনের খরচ করেছে, ওই অনেকে না প্রোগ্রামে যাই, দাদা আমি না রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিচ্ছু শুনি না। আমি তো তাই নাকি, খুব ভালো, এই টেনশন শুরু হয়ে যায় আমার। হ্যাঁ, বলছে আজকে আপনি তো অনেক গান গাইবেন সবকিছু, আমি আপনার কাছে একটা গান শুধু শুনতে চাই, একটা গান, ওটা কিন্তু শোনাতেই হবে। কারণ কি, রবীন্দ্রসঙ্গীত আনকমন গান হলে আমি তো অত জানি না। বলে, না না, এটা আপনি জানেন না, এটা হতে পারে, একটা গান, মানে ওই গানটা না আমার মানে পাগল করে দেয়। কি গান বলুন তো? আগুনের পরশমণি। বাবা এত কিছু মানে এত, আমি হচ্ছে যে কি না কি বলবে, যে গান হয়তো রবীন্দ্রনাথ ভুলে গেছে, সেই রকম কোনো গান। হ্যাঁ, এই আগুনের পরশমণি। হ্যাঁ, মানে এই এর বাইরে, মানে এর বাইরে এত যে রবীন্দ্রনাথের গানের শিক্ষা, এত যে চারিদিকে, কিন্তু আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে খুব এক্সক্লুসিভ কোনো ওকেশনে, কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যারা রবীন্দ্রনাথের গান নিয়ে দীর্ঘদিন ধরে আরেকটু গভীরে গিয়ে চর্চা করছে, সেরকম উদ্যোগের বাইরে রবীন্দ্রনাথের খুব গুটি কয়েকের গান মানুষ মানে ছাড়া কিন্তু বৃহত্তর সেকশন অফ অডিয়েন্সের মধ্যে রবীন্দ্রনাথের খুব বেশি গান যায়নি। এটা আমি এখন বুঝতে পারি, যতই আমরা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করি না কেন, আহ, মানে একেবারে ওই হাতে গোনা কয়েকটি গান ছাড়া আর যায়নি তার বাইরে, মানে একটু অচেনা গান করলেই দেখেছি শ্রোতা শুনতেও চায় না, না, শুনতেও চায় না, মানে ইন্টারেস্টই দেখায় না, মানে আমি যেহেতু জানি না অতএব আমি শুনবো না। এটা এই এটা ঘটনা। মানসিকতা একটা কাজ করে, অদ্ভুত একটা ব্যাপার। এই সৌম্য, সুদীপ্ত, ও বলছে বাবুয়াদার গল্প শেষ হবে না এই জাস্ট। তো, হ্যাঁ, আরে ওই মানে ওই বাবুদাদার গল্প, ওরা তো ওর থেকে ভালো আর কে জানবে, ওরা তো হ্যাঁ, এক ওর এক থেকে ভালো কে জানবে। হ্যাঁ, ঠিক আছে। তাও তো এখন বাবুরা অনেক ঠান্ডা হয়ে গেছে সৌম্য, বাবুরা মানে যা সব গল্প শুনেছি ভাবতে পারবে না। কিন্তু এরকম একটা মানে ওরকম একটা মানুষ ফ্লোরে থাকলে না, আমাদের এনার্জি লেভেলটা অন্যরকম থাকে, মানে মানে উনি আমাদের থেকে এত সিনিয়র কিন্তু আমাদের সঙ্গে একদম বন্ধুদের মতো মেশেন, বন্ধুর মতো মেশেন। হ্যাঁ, 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 হ্যাঁ। বাবুদার মতো মানুষ হয় না, বাবুদার মতো মানুষ হয় না। আরেকজন একটা লিখেছে, এটা কিন্তু খুব সুন্দর লাগলো। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, গানটি তৈরির পিছনে যদি কিছু গল্প থাকে শুনতে চাই। কৌশিক কিন্তু 3-4 বার করে এই প্রশ্নটা এখানে দিয়েছে, কারণ স্ক্রোল করে উপরে উঠে যাচ্ছে, সে আবার নিচে দিচ্ছে, মানে ই রিয়েলি ওয়ান্টস টু নো। তো প্লিজ একটু গল্প বলো। মানে সেরকম বিরাট কিছু গল্প নেই, তবে একটা ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ আজকে এটা বলি, এই গানটি লিখেছিলেন যিনি, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে লীলাময় পাত্র। অ্যাকচুয়ালি লীলাদার কথা অনেকে জানে না, যে কারণ গানটা সুর করেছে জয় সরকার, এটা অনেকেই জানে, কিন্তু
গানটাকে লিখেছে এটার বিষয়ে অনেক মানুষের সেরকম একটা কৌতূহল প্রকাশ করতে কাউকে দেখিনি। আজকে সে কথাটা বলতে পারছি। লীলাময় পাত্রের সঙ্গে আমার প্রথম আলাপ আমার যতদূর মনে আছে 1997-98 ওই সময় থেকে। খুব খুব ঠান্ডা, অসম্ভব ভালো একজন মানুষ লীলাদা। আমি অ্যাজ এ হিউম্যান বিইং লীলাদা অসম্ভব ভালো, হ্যাঁ। এবং উনি নিজে আমার সঙ্গে এসে আলাপ করেন আমার গান ভালো লেগেছিল বলে। তো উনি না এরকম ছোট খাতাতে কিছু গান লিখে তার কিছু কিছু আমাকে দিতেন এবং আমার যতদূর মনে পড়ছে জয়কেও দিতেন, হ্যাঁ। তো প্রথম ওনার লেখা যে গানটা জয় সুর করেছিল এবং আমি 1999 সালে রেকর্ড করেছিলাম, সেই গানটা হচ্ছে ছেলেটির নাম মেঘ, মেয়েটির নাম বৃষ্টি বলে একটা গান। এইটা 99-এ রেকর্ড করা হয়েছে। এরপর বোধহয় এই গান, এই ছেলেটির নাম মেঘ গানটি রেডি করার পর জয় বলেছিল আরেকটা লীলাদা, আরেকটা লীলাময় পাত্র আরেকটা গান লেখা দিয়েছেন, ওই রকম সিমিলার কপি জয়কেও দিয়েছেন আমার কাছে, যেমন Right. আমার যতদূর মনে পড়ছে এখন। তখন আমরা সেলিমপুরে থাকতাম, সেলিমপুরের ফ্ল্যাট। তো জয় বললো যে এরকম একটা গানের মুখরা করেছে একটু দেখো তো, বলে জয় বোধহয় গিটার বাজিয়ে শোনালো। খুব সুন্দর লাগলো। জানলাম যে অন্তরাটা, বলে অন্তরাটা এখনো সুর হয়নি। এবার এই অন্তরাটা সুর হয়নি এটা আমি বোধহয় 8-9 মাস ধরে শুনে চললাম, যে যখনই ওটা কাছে ওটা গাও তো, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, এরপরে আর কিছু এগোচ্ছে না। তারপরে এরকমই প্রায় প্রায় অলমোস্ট 1 বছরের কাছাকাছি। তারপরে আমি ঠিক করলাম, জয়কে বলেছি, বোধহয় বললাম আমি যে জয় এটা যদি 2000 সালে, 2000 পরের বছর 2000 সাল, তাহলে এটা আমি রেকর্ড করতে চাই, কিন্তু তুমি গানটাকে পুরো কমপ্লিট করো, তুমি তো আমি ওই 1 লাইন 2 লাইন শুনে যাচ্ছি। তখন আমার মনে আছে জয় একদিন এলো আমাদের সেলিমপুরের ফ্ল্যাটে এবং গানের বাকি অংশের সুরটা অর্থাৎ অন্তরার সুরটা জয় সেলিমপুরের ফ্ল্যাটে বসিয়ে দিল এবং আমরা গানটা টোটাল রেডি হলো এবং সেই বছর অর্থাৎ 2000 সালে ওই গানটা আমরা দক্ষিণ কলকাতার ওম স্টুডিওতে রেকর্ড করলাম। আমার মনে আছে ওই বৃষ্টি তোমাকে দিলাম অ্যালবামের গোটাটাই রেকর্ডিং হয়েছিল ওম স্টুডিওতে। কমেতে, আচ্ছা। ওম স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল। ওই অ্যালবামে বৃষ্টি তোমাকে দিলাম ছিল, যেও না দক্ষিণদারে বলে আমার একটা খুব প্রিয় গান ছিল। তারপরে নাম হারানো কোনো পথের ঠিকানায় মানিকণ্ঠ লেখা, এই সুর করা এবং অর্ণার লেখা ছিল। তো এই বৃষ্টি তোমাকে দিলামের নেপথ্যের ঘটনা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই যে ওটা জয়কে ওই ঠেলে 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 খোঁচা মেরে 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 তারপরে অন্তরার সুর পাওয়া গেছিল। মানে গানের মুখরা এবং অন্তরার সুরের ভেতরে একটা দীর্ঘ সময় ব্যবধান ছিল। হ্যাঁ, ওরে বাবা! এইটাই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, এ তো এইটা মেকিং অফ পাকিজার মতন। এইটাই হচ্ছে ঘটনা, এইটাই হচ্ছে ঘটনা। গল্পের তো শেষ নেই, গল্প করতে করতে যে আমরা কত দূর চলে এসেছি। 9:15 বাজে, বাট স্টিল আমি বলবো কারুর কোনো আর প্রশ্ন আছে প্লিজ, যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, সেই ইয়ের মতন, এই শেষ সুযোগ শেষ সুযোগ প্রশ্ন নিয়েছো। হ্যাঁ, আর এমনি তোমাকে আমি বলবো, কেউ কিছু বলেছে? না, আমার আমার এখনো মনে একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রেডিওর রেডিওর আমরা যে দেখি, আচ্ছা, ও বাবা থ্যাংক ইউ দাদা, আমি চেষ্টা করি আপনার পড়েছি, আমি লেখাটা পড়লাম। কি হলো, কোথায় চলে গেল? আজকে আর গান টান গাওয়ানো দাদা, আজকে আর গান না, গাওয়া গান হবে না। আজকে গান নয়। আপনি শুনতে চাইলেন ডেফিনেটলি অন্য কোনো সময় শোনাবো, কিন্তু শুনতে চাইলেন আজকে একটু আড্ডার মুডে তো, আর গান আজকে আড্ডা, হ্যাঁ। যেটা বলতে যেটা সেদিকে সে আমি আসলে ওই রেডিওর কথাটা মনে পড়ছে, এই যে ছোটবেলার রেডিও আকাশবাণীতে ঢোকা এবং এটার একটা এটা আমার মনে আছে জানো, সেটা হচ্ছে যে এটা ভালো লাগতো যে ওই যে 17 একজন আমি বললাম না যে আমার এক দিদির সঙ্গে বাজাতে গেলাম, মানে এটা মনে আছে যে রেডিও তো একটা শুধুমাত্র একটা বাড়ি না, একটা রেডিও একটা প্রতিষ্ঠান ছিল যে, এবং এখানে এই যে শিল্পীদের আনাগোনা চলতো, যাতায়াত চলতো, এটা একটা থ্রিলিং ব্যাপার। আমি এখনো মনে আছে ওই আকাশবাণীর পোর্টিকোতে দাঁড়িয়ে আছি, পণ্ডিত শ্যামল বোস ঢুকছেন, তবলা লহরার অনুষ্ঠান রেকর্ড হবে, হ্যাঁ, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত রেকর্ডিং করে বেরোচ্ছেন, আমরা দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ,
আহ, তারপরে একবার মনে আছে, মানে এটা জানো তো, মানে এটা মানে থ্রিল লেগেছিল একদম। সেটা হচ্ছে যে 1997 সালের পয়লা বৈশাখ অল ইন্ডিয়া রেডিও থেকে না ভোরবেলাতে বৈশাখের এই হাওয়ায় বলে একটা অনুষ্ঠান হ্যাঁ, হলো। হ্যাঁ, সেটা লাইভ ব্রডকাস্ট করা হলো, লাইভ। মানে আমাদের রাত্রি 12টার সময় সে আকাশবাণীর গাড়ি নিয়ে গেল। এবার আমার তখন না রাত জাগার অভ্যেস ছিল না। এবার আমার মনে আছে সেই অনুষ্ঠানটায় ছিলাম আমি আর শম্পা, আমরা গান করছিলাম। এছাড়া অভিজিৎ কাকা ছিলেন, অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। অভিজিৎ কাকা ছিলেন এবং রেডিওর দীর্ঘদিনের যিনি আহ, মানুষ, বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দা মারা গেলেন কয়েক বছর আগে। বিশ্বনাথ দা নিজে অসাধারণ গান লিখতেন, আপনারা নিশ্চয়ই মনে পড়বে, এখনো সারেঙ্গিটা বাজছে। ওই মধ্যে যে বিখ্যাত গান, এটা কিন্তু বিশ্বনাথ দার লেখা ছিল। তো এইবার হয়েছে কি, আমার এখনো মনে আছে, আমরা কি 12:30 পৌনে 1টার সময় রেডিওতে ঢুকেছি, অনুষ্ঠানটা শুরু হবে ভোরবেলা 4টের সময়, লাইভ ব্রডকাস্ট হবে। এবার আমি তো বুঝেছি যে ঘুম পেয়ে আমি জেগে থাকবো কি করে, হ্যাঁ। এবার সুবীর বলে আমাদের এক বন্ধু, সে রেডিওর ঘোষক, সে ঘুরে বেড়াচ্ছে, ওর সঙ্গে এই করে ঢুকছি, চা খাচ্ছি, এই খাচ্ছি সেই খাচ্ছি। তারপরে একটার সময় না আর থাকতে না পেরে একটা অন্ধকার স্টুডিও নাম্বার 3, যারা অল ইন্ডিয়া রেডিওর ভেতরে গেছেন তারা নিশ্চয়ই জানেন, সেই হিল হিলে ঠান্ডা, ভারী ভারী দরজা আর প্রচন্ড এসি, হ্যাঁ। ঢুকে আমি একটা জায়গায় গিয়ে, বালিশ টালিশ তো নেই, একটা ভাঙা তবলা ছিল, ওটা মাথায় দিয়ে ঘুমোতে আরম্ভ করেছি, বুঝতে পেরেছো তো? এইবার খানিকক্ষণ পরে না হঠাৎ আমি একদম গভীর ঘুমে চলে গেছি। হঠাৎ দেখি কে এসে ঠেলছে, ও দাদা আপনি এখানে ঘুমোচ্ছেন, একটু পরে তো প্রোগ্রাম শুরু হবে। বা সেই মনে আছে যে তড়িঘড়ি করে একটা কোথায় মুখে টুকে জল দিয়ে আমরা বসলাম, এবং 4টের সময় সেই লাইভ টেলিকাস্ট করে, লাইভ গান গাইছি তখন। তার একটু আগেও ঘুমোচ্ছিলাম। মানে এরকম অভিজ্ঞতাও অল ইন্ডিয়া রেডিওতে হয়েছে। কিন্তু এগুলো খুব মজার সমস্ত অভিজ্ঞতা, মানে এটা খুব ভালো লাগে। ঠিক এই যে আমরা যেই এই গানের আড্ডা করতাম, আমার এটা ওই অল ইন্ডিয়া রেডিও স্মৃতি ছিল বলেই আমি বলছি। যেমন আমাদের এই গানের আড্ডায় সচিদাকে নিয়ে এসেছিলাম একবার, সচি দুলাল দাস। হ্যাঁ, হ্যাঁ। সচিদা আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানেন না। সচিদা কিন্তু বিশেষ করে বাংলা গানের একটা এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ। কোন সালে 50, 60, 70, আমি তো বলবো যে হয়তো 5 দশক বা 6 দশকে কোন গান কে রেকর্ড করেছিলেন, কোন সালে কি রেকর্ড হয়েছিল, সচিদার এখনো ওগুলো মুখস্থ। এবং আমি আহ, খুব সম্ভবত 5-এর দশকে, 58, 58 বা 59-এ একটা বিশেষ ঘটনার কথা উল্লেখ করলেন। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ওই বছর আমি এত যে তোমায় ভালোবেসেছি গানটা পুজোর রেকর্ড হিসেবে বেরিয়েছে। এবং ওই বছর, মানে সুচিতা যেমন বললেন, আমি এটা উদাহরণস্বরূপ বলছি, যে ওই বছর অন্যান্য শিল্পীরা কি কি গান রেকর্ড করেছিলেন। যেটা দেখা গেল যে ওই বছর এই একটা গানই হিট করেছিল, সেটা হচ্ছে হ্যাঁ। ওই আমি এত যে তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, মানে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই, এই কথাটা একটু বলে যেতে চাই। যে প্রত্যেক বছর প্রত্যেক শিল্পীদের গান বেরোতো এবং সবগুলি সুপার হিট হতো তা কিন্তু নয়। সে বছর ব্যতিক্রম ছিল, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এরকম ঘটনা ঘটছে। তো এইরকম অজস্র ঘটনা। তো আমি একসাথে ক্লাব করে বলছি, দুজন জানতে চেয়েছে। একজন বলেছেন সুরকার শ্রী অশোক রায়কে নিয়ে কিছু বলুন, আরেকজন বলেছেন সমীর চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু বলুন। অশোকদা, আহ, অশোকদা আমাদের, অশোকদার পুত্র, সেও আমার খুবই স্নেহধন্য। আমি আমি অশোকদার সঙ্গে বোধহয় একবার শুধুমাত্র একটি কোনো গান গাইবার, তার সুরে গান গাইবার সুযোগ পেয়েছিলাম। আহ, সেটা অনেক দিন আগে, প্রায় 17-18 বছর আগে। কিন্তু সেই স্মৃতিটা আমার একটুখানি ক্ষীণ হয়ে গেছিল। পরে অশোকদাকে আমি আর অতটা তার কাছে যাওয়ার সুযোগ ঘটেনি, আমার দুর্ভাগ্য। অসম্ভব গুণী মানুষ ছিলেন, কি কি সমস্ত অপূর্ব গান বানিয়েছেন, সেগুলো শুনেই আমার, মানে আমাদের সেগুলো, আমাদের কি বলবো, সেগুলো আমাদের আমাদের কাছে এক একটি রত্ন বিশেষ। কিন্তু অশোকদা বরাবরই খুব লো প্রোফাইলের মানুষ ছিলেন, কিন্তু অসম্ভব গুণী মানুষ ছিলেন। আমার দুর্ভাগ্য যে কোনো একটি ছবির গান বা কোনো একটি বিশেষ উপলক্ষে কোনো একটা গান, সেটা আমি কারোর সঙ্গে একটা ডুয়েট গিয়েছিলাম, সেটা আমার ঠিক মনে নেই এখন। আহ, সেই কাজটি, এইটুকু কাজে আমার সাথে আমার সুযোগ হয়েছিল অশোকদার সঙ্গে করার। আর আজকে ভোরবেলাতে প্রয়াত হলেন আমাদের সমীর চট্টোপাধ্যায়, আমরা চাঁদুদা বলে ডাকতাম।
আহ, এটা আমাদের কাছে একটা বিরাট ক্ষতির জায়গা, আমি এইটুকু বলতে পারি। যে এইটুকু বলি যে আহ, চাঁদুর একটু মানুষটা অন্যরকম ছিলেন, তো তার গানের ভাবনা চিন্তাটাও অন্যরকম ছিল। এবং লোপা লোপার যে প্রথম দিকে একটা গানের আইডেন্টিটি তৈরি করা, সেটা কিন্তু সম্পূর্ণ তো হয়েছিল চাঁদুদার কম্পোজ করা গানের ওপর দিয়ে। চাঁদুদা তখন অদ্ভুত কিছু নিরীক্ষা করেছেন, কবিতার ওপরে সুরারোপ করেছেন, যেগুলো আমি ইভেন বলেছি, আমি এবং কল্যাণ দা আমাকে বলেছেন, আমি কল্যাণ সিং বরাটের কথা বলছি, বলছি জানিস তো ওই সমীর বাবু এমন এমন সমস্ত চ্যালেঞ্জ দিয়েছেন, ওগুলো কিন্তু ভাবতে গেলে বুকের পাটা লাগে, যে ওইটাকে গানের একটা ফর্ম দিয়ে দেওয়া, উনি কি অদ্ভুত দক্ষতায় ওটা করতে পেরেছেন। এটা কল্যাণ দা আমাকে নিজে বলেছেন, আমার মনে আছে। এবং কল্যাণ দা কিন্তু ওরকম একাধিক গান করেছেন, যেমন বেনি মাধব তো একটা মাইলস্টোন হয়ে গেছিল ওখানে। মাইলস্টোন। হ্যাঁ, একটা মাইলস্টোন করে দিয়েছেন, একটা অদ্ভুত ব্যালাড ফর্মে, একটা অদ্ভুত, কি অপূর্ব সব নানা ধরনের সুরের অ্যাসিমিলেশন আছে এর মধ্যে। কি ব্রিলিয়েন্ট ভেবেছিলেন গানটা। শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কিছু কবিতাতে অনবদ্য, যেমন ওই আমার একটা ভীষণ প্রিয় লোপার গলায় আমার ভয়ঙ্কর ভালো লাগে শুনতে, সেটা হচ্ছে যে এ ঘর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতায় অপূর্ব সুর করেছিলেন চাঁদুদা, অপূর্ব সুর করেছিলেন। আর লোপা বড় ভালো গায় গানটা, বড় ভালো, মানে এখনো যখন শুনি স্তব্ধ হয়ে যায় গানটা শুনতে। এবং আমি চাঁদুদা সম্পর্কে কি বলবো, আমার অতটা ধৃষ্টতাই কিছু নেই, কিন্তু এইটুকু বলবো যে চাঁদুদা মানে সমীর দা আর কি, মানে আমি যেরকম দুজন মানুষের মানে কি বলবো পাগল করা ভক্ত, মানে চাঁদুদাও সেরকম ছিলেন। চাঁদুদা, আমি যেমন ভয়ঙ্কর আহ সেতার বাদন ভালোবাসি পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, আহ চাঁদুদাও তাই ছিলেন। চাঁদুদা বা সমীর দা, উনি নিখিল ব্যানার্জির একটু কাছেও যেতে পেরেছিলেন এবং অল্প কিছুদিন সেতার শিক্ষা করেছিলেন, সেটাও আমি জানি। কারণ আমাদের একবার আড্ডা হয়েছিল সন্ধ্যেবেলাতে, দীর্ঘ আড্ডা, তখন চাঁদুদা থাকতেন ডোবা লেনে রিজার্ভ ব্যাংকের কোয়ার্টারে, কারণ উনিখানে তো ওইখানেই কাজ করতেন। তো সেখানে আমাদের গান হলো, তারপরে চাঁদুদা একটু সেতার নিয়ে বসে সেতার বাজিয়ে শোনালেন। এই নিখিল ব্যানার্জি ভক্ত, অনুরাগী, আমিও মারাত্মক নিখিল বাবু ভক্ত। আর আমি দাদা যেমন অসম আসলে আমি যেমন আমি যেমন অসম্ভব মুকেশের ভক্ত, ঠিক একই রকম ভাবে সমীর দাও কিন্তু অসম্ভব মুকেশের ভক্ত। আমাকে বললো, এই মুকেশের কথা বলবি না, ও লোকটার এইখানে জায়গা, এইখানে বসে আছে লোকটা, আমার এইখানে বসে আছে, হ্যাঁ এটা বলবো। আহ, কিন্তু খুব বরাবর নিভৃতে থেকেছেন, সামনে আসতে চাননি কখনো, অসম্ভব প্রচার বিমুখ ছিলেন। আহ, কখনো নিজের অন্য সামনে চট করে নিজেকে ধরা দিতেন না, কিন্তু যখন কথাবার্তা হতো ভীষণ চাঁচা ছোলা ছিল, কিন্তু ভীষণ স্পষ্টবাদী ছিলেন। কাউকে তোয়াজ করার জন্য কখনো কোনো ধরনের কথা বলতেন না, যা ভালো লাগতো না সপাটে মুখের উপরে বলতেন, কারণ সেটা বলার মতো বুকের পাটা ছিল না। কিন্তু ভীষণ কি বলবো, ভীষণ স্নেহ প্রবণ ছিলেন, ভীষণ যাকে ভালোবাসতেন তাকে ভীষণ ভালোবাসতেন। এরকম মানুষ চলে গেলে তার শূন্যস্থান পূর্ণ করা খুব কঠিন হয় চোখের পর। ওনার স্মৃতি নিয়েই আজকের আড্ডাটা আমরা তাহলে এখানেই শেষ করছি। নিশ্চয়ই। আমরা কারণ এইখান থেকে আবার হই হুল্লোড়তে যাওয়া যাবে না, যেতে না, যাওয়া যাবে না, যায় না। যাবে না, তো যায় আমরা না। এখানে শেষ করছি। শ্রীকান্তদা, খুব ভালো লাগলো তোমাকে আজকে এখানে পেয়ে, এবং অনেক কিছু জানলাম। আহ, কিছু কিছু জিনিস জানতাম এবং আরো অনেক কিছু জানলাম আজকে। এবং আমারও ভালো আহ, লাগলো। ভবিষ্যতেও কিন্তু আবার চাইবো তুমি কোনদিন এসো। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আমি আছে। এই আড্ডার ব্যাপারটা বলবে, আমি সবসময় এক পায়ে রাখি। হ্যাঁ, আড্ডা হলে শ্রীকান্ত দাকে নিয়ে কোনো যেখানে খুশি আড্ডা হতে পারে। একদম হ্যাঁ, একদম। ঠিক আছে। গুড নাইট ভালো দাদা। ভালো থাকো তুমি, এবং সবাইকে নমস্কার। বড়দের ভালোবাসা নমস্কার সবাইকে, এই নমস্কার। শ্রদ্ধা জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। topic of